গল্প রংভুল, কলমে তন্নি তনু। সূচনা পর্ব। বান্ধবীর বিয়েতে গিয়ে দেখি বর আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড। আমার বুকটা ধুপ করে কেঁপে উঠল, হৃৎপিণ্ডটা থেমে গেল। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কাল রাতে এই মহানায়ক আমাকে বলেছে সে ট্যুরে যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা থাকলে ফোন বন্ধ দেখাবে। অথচ সে সোজা বিয়ের পিঁড়িতে। 2 বছর 15 দিনের রিলেশন আমাদের। কত খুনোশুটি আর ভালোবাসার স্মৃতি আমাদের। আমার চোখে রাফি সৎ, নম্রভদ্র ছেলে। তার চেয়ে বড় কথা আমাকে নিয়ে ভীষণ সিরিয়াস সে। খুব কেয়ারিং ছেলে। অথচ ছেলেটা না জানিয়ে সোজা অন্য মেয়েকে বিয়ে করতে চলে এলো। অথচ আমি টু শব্দটিও জানলাম না। বিয়েটি যেহেতু ঘরোয়া ভাবে, তাই সবাইকে ড্রয়িং রুমের পাশের রুমটিতে বসানো হয়েছে। অধীর আগ্রহ নিয়ে হবু দুলাভাইকে দেখতে গেলাম। জানালার ফাঁকে চোখ রাখতেই রাফিকে দেখলাম। অনেকগুলো ছেলের মধ্যে রাফি ধবধবে সাদা পাঞ্জাবি পরে আছে। রাফি বলেছিল রাতের গাড়িতেই সে চট্টগ্রাম যাচ্ছে। অথচ সে সিরাজগঞ্জে। ভাবলাম বন্ধুর বিয়েতে হয়তো এসেছে। পাশে থাকা নীলিমাকে বললাম বর কোনটারে। নীলিমা অনিমার ছোট বোন। সে হাতের ইশারায় দেখালো রাফিকে। আমি পুরো কনফিডেন্ট ছিলাম যে রাফি বর হতেই পারে না। নীলিমা বলল, চলো ভিতরে চলো। আমি বললাম, আমার ওয়াশরুমে যেতে হবে, তুমি যাও, আমি পরে আসছি। ও চলে গেল। পায়ের তলাটা যেন সুপার গ্লু দিয়ে লাগানো হয়েছে আমার। ওখান থেকে সরতে পারছি না। শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিল। পুরো পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। আমি নড়তে পারছি না। এত ভালোবাসার মানুষটা না জানিয়ে বিয়ে করতে চলে এলো। কিন্তু কেন? আজ অনিমার বিয়ে। অনিমা আমার স্কুল জীবনের বান্ধবী। খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের। অনিমার বাবাও আমার বাবার ক্লোজ ফ্রেন্ড। বাবার জব ট্রান্সফারের সাথে আমরা শিফট হতে হয়েছে ঢাকায়। তাই দেখা সাক্ষাৎ কমই হয়। তবে কথা হয় প্রতিদিন। সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম অনিমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। পছন্দ হলেই বিয়ে। তাই আমরা যেন এখনই ঢাকা থেকে সিরাজগঞ্জ চলে আসি। বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা না এসে কি পারি। চলে আসলাম। ওইদিকে রাফিকে বলতে পারিনি। কারণ তার ফোন সুইচ অফ ছিল। রাফিকে দেখে মন মানছে না আমার। রাফি আমাকে ভীষণ ভালোবাসে। এমন কাজ সে করতেই পারে না। আমি পরপর কয়েকবার ফোন করলাম। কিন্তু ফোন সুইচ অফ বলল। আমি তড়িঘড়ি করে অনিমার কাছে গেলাম। ওর মুখটাতে লাজুক লাজুক ভাব ফুটে উঠেছে। আমাকে দেখেই মুখটা নিচু করল। অন্য সময় হলে হাসি ঠাট্টার দুটো কথা বলতাম হয়তো। কিন্তু এই মুহূর্তে আমার অন্তর পুড়ে ছাই ছাই। নিজের চোখকে ভুল প্রমাণিত করতে অধীর আগ্রহে ওকে জিজ্ঞাসা করলাম, তোর বরের নাম কি রে? অনিমা বলল, তা তো মনে নেই। তুই বর দেখেছিস সিনু? আমার নাম সিনথিয়া। ও ভালোবেসে সিনু বলে ডাকে। আমি নিজের যন্ত্রণা, চোখের জল লুকাতে চোরের মতো চাহনি করছি। আর ঢুক গিলে অনেক কষ্টে কোনো রকমে কথা বলছি। কেন তুই দেখিসনি? ঘরভর্তি মানুষের মধ্যে কি তাকানো যায়? লজ্জা লাগে না বল? আমি জানি অনিমা লাজুক স্বভাবের মেয়ে। ওর বোকা কথা, লাজুকতা আমার ভালো লাগলেও আজকে অসহনীয় লাগছে। এত ন্যাকামির কি আছে? আমি বিরক্তি নিয়ে বললাম, নিজের বর না দেখেই রেজিস্ট্রি পেপারে সাইন করছিস? পাগল নাকি? যাকগে, নাম কি ছেলের? ড্রয়ারে ছেলের বায়োডাটা রাখা আছে দেখ। আমি তড়িঘড়ি করে উঠে ড্রয়ার খুললাম। মন প্রাণ দিয়ে চাইছি আমার রাফি যেন না হয়। আমি তখনও ভাবছি রাফির কোনো আত্মীয়র বিয়েতে হয়তো ও এসেছে। নীলিমা ছোট, ওর হয়তো বর চিনতে ভুল হয়েছে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। ছেলের নাম রায়হান রাফি। আর ওরই ছবি দেয়া। আমি বরফের মতো জমে গেলাম। সহ্য করতে পারছিলাম না। গোসল করার নাম করে ওয়াশরুমে ঘন্টা খানিক কাঁদলাম। চোখ মুখ ফুলে একাকার। রাফির কথা অনিমাকে বলা হয়নি। কারণ ও প্রেম ভালোবাসা পছন্দ করত না। ও জানলে আমার সাথে কথা বন্ধ করত। তাই বলিনি। পুরো 1.5 ঘন্টা পর আমি ওয়াশরুম থেকে বের হলাম। শুনলাম একটু পর বিয়ে পড়াবে। কাজী এসেছে। অনিমার তেমন সাজগোজ পছন্দ না। সাজানোর দায়িত্বটা আমার উপর পড়ল। খুব সাদামাটা ভাবে সাজালাম। মেরুন কালারের জামদানি, হালকা করে লিপস্টিক আর একটু চিকন কালিতে চোখটা এঁকে দিলাম। গলায় একটা পাতলা চেইন, ডায়মন্ডের লোকেটটা সূক্ষ্ম চেইটাকে অবলম্বন করে আঁকড়ে ধরে আছে।
ফর্সা গলাটায় মাঝখানে পাথরটা ঝিলিক দিয়ে উঠছে। অনিমাকে একদম পরীর মতো লাগছে। আমার ভিতরটা তখন আগুনে দগ্ধ। এই যন্ত্রণা যে পায়নি সে কোনো দিন বুঝবে না। আমি আসার আগেই ওদের কাগজে কলমে বিয়ে হয়ে গেছে। শুধু ধর্মীয়ভাবে বিয়েটা বাকি। আমি চাইলে রাফির মুখোমুখি হতে পারি। কেন করলো এমন জানতে চাইতে পারি। কিন্তু ইচ্ছে মরে গেছে। যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে লুকিয়ে বিয়ে করতে আসে তার মুখোমুখি আমি কোনোদিন হব না। আজ অনিমাকে নিয়ে গেলে সকালের গাড়িতেই ঢাকা চলে যাব। সব ভুলে যাব। চোখ দুটো ভীষণ যন্ত্রণা করছে। যতটা পারছি লোকচক্ষুর আড়াল হয়ে থাকছি। মাগরিবের আজান হলো। নামাজ শেষে সবাই ড্রয়িং রুমে গেল। একপাশে বসানো হলো বরসহ কয়েকজনকে। মাঝখানে পর্দা টেনে দেয়া হলো। বর বউ মূলত সামনাসামনি বসে আছে। মাঝখানে পর্দা দেয়া। অনেক জোরজুরিতে আমাকে বসতে হলো কনের পাশে। বুকের ব্যথায় আমি জর্জরিত। কাজী তখন বিয়ে পড়াচ্ছেন। আমার চোখের পানি টইটম্বুর। চোখের পানি লুকাতে মাথায় কাপড় টেনে নিলাম। ওপাশ থেকে কাজী খুতবা পাঠ করে নিলেন। তারপর বিয়ের নিয়ম অনুযায়ী যখন বললেন, বলো মা কবুল। অনিমা তখন চুপ করে রইল। পাশে বসে থাকা অনিমার ভাবি অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, কবুল বল। অনিমা হুহু করে কাঁদল। আমার বুকটা যন্ত্রণায় ক্রমশ ভারী হয়ে উঠছে। হাত পা কাঁপছে। চোখের পানিতে ভিজে উঠছে আমার ওড়না। সবাই ভেবে নিচ্ছে বান্ধবীর জন্যে বুক ভাসাচ্ছি। ওর সাথে সবাই আমাকেও সান্ত্বনা দিচ্ছে। কিন্তু কেউ আমার বুকের ব্যথা দেখছে না। অনিমা 3বার কবুল বলা শেষ করল। কাজী যখন রাফিকে কবুল বলতে বলল, আমার জানটা মনে হয় বেরিয়েই যাবে এখন। ওপাশ থেকে কাজী বলে উঠল, বলো বাবা কবুল। আমার ভালোবাসার মানুষটা পরপর 3বার বলল, আলহামদুলিল্লাহ কবুল। আমার ভিতরটা শূন্য হয়ে গেল। হারিয়ে গেল আমার রাফি। বিষাক্ত তীর যেন একের পর এক আমার বুকে বিদ্ধ হলো। আমার বুকটা এফোর ওফোর করে দিল। আমি চিরদিনের জন্যে তাকে হারিয়ে ফেললাম। অনিমা হুহু করে কাঁদছে। ভাবি চাচি আম্মা ওকে বোঝাচ্ছে। ঠিক তখনই পর্দার ওপাশে গলা খাকারি দিল। কেউ একজন বলল, বর ওপাশে যাবে। পর্দা ঠেলে এপাশে কেউ এলো রাফি। আমি মাথায় কাপড়ের সাথে মুখটাও ঢেকে নিলাম। রাফিকে দেখে চাচি আম্মা চলে গেলেন। আমিও পিছিয়ে গেলাম। নিজেকে ঢেকে ফেললাম রুমের পর্দার আড়ালে। অনিমার ক্রন্দনরত মুখটা তখন পাতলা ফিনফিনে দোপাট্টায় ঢাকা। রাফি সোজাসুজি অনিমার সামনে দাঁড়ালো। অনিমার কান্নার দরুন হেঁচকি উঠে গেছে। রাফি পূর্ণ অধিকারে নির্দ্বিধায় দুহাতে দোপাট্টা তুলে ধরল। চাঁদের মতো মুখটা তখন কান্নায় ভেজা। রাফি মনে কিছু বলল। মনে হলো দোয়া পড়ছে। তারপর দুহাতে আজলে অনিমার মুখ রেখে কপালে চুমু খেল রাফি। অনিমার মুখটা তখন লজ্জায় গোলাপি রং ধারণ করেছে। আর আমার মুখ বিষাক্ত ছোবলে হলো নীল। আমি আবার দৌড়ে গেলাম ওয়াশরুমে। ঝর্ণা ছেড়ে বসে রইলাম কতক্ষণ তা সত্যিই জানা নেই। অনিমাকে বিদায় দেয়া হলো। আমি আর বের হইনি। কারণ রাফির মুখোমুখি হতে চাই না। ভোরের গাড়িতে ঢাকা ফিরতে চাইলাম। কিন্তু অনিমা খবর পাঠিয়েছে আমাকে আর নীলিমাকে যেন সকাল সকাল পাঠায়। অনেক ছলছুতো দিয়েও বাঁচতে পারলাম না। তাই আমার আর নীলিমাকে সকাল সকাল পাঠানো হলো। না চাইতেন আরেকবার ফেঁসে গেলাম। নীলিমা বোরখা পরে তাই ওর একটা বোরখা পরে নিলাম। সবাইকে বললাম নীলিমা ছোট তবুও নিকাব পরে যাবে আর আমি ড্রেস পরে যাব। ভালো দেখাবে না বিষয়টা। তার চেয়ে বোরখা পরেই যাই। রাফি কখনো বোরখা পরে দেখেনি। নিকাফে তো নয়ই। তবুও যদি কথা হয় রাফি ঠিকই বুঝবে আমি কে। রাফির মুখোমুখি হলে কি হবে এই ভাবতে ভাবতে রাস্তা ফুরিয়ে গেল। রাফির কাজিন এলো আমাদের অনিমার কাছে নিয়ে যেতে। আমি ঘরে ঢুকলাম। অনিমা আমার দিকে তাকিয়ে রইল। কখনো বোরখা না পরার কারণে অনিমা হয়তো চিনতে পারছে না। আমি নিকাব তুললাম। সে সোজা এসে আমাকে জড়িয়ে ধরল। অনিমা সালোয়ার কামিজ পরে আছে। আমি যাওয়ার সাথে সাথে সে বলল, বোরখা খোল। আমি না করলাম। ও একটু অবাক হলো হয়তো। তারপর অন্য কথায় গেলাম। পার্লারে সাজাতে চেয়েছিল রেসিনু। তুই তো জানিস আমি কেমন। আমার অত সাজগোজ পছন্দ না। বলেছি সাজব না। অন্যের কাছে শাড়ি পরতে লজ্জা লাগে। তুই পরিয়ে দে। ও আমাকে নীল রঙের শাড়ি হাতে দিল। দরজা জানালা বন্ধ করে লাইট জ্বেলে দিল। ব্লাউজ পেটিকোট পরে অনিমা আমার সামনে এলো। বলল, তাড়াতাড়ি পরা।
সবাই আসার আগে আমার প্রথমেই চোখ পড়ল অনিমার গলায়। ধবধবে গলায় পাশে গোল গোল হয়ে রক্ত জমে আছে। অনিমা আমার চোখে চেয়ে লজ্জা পেল। সাথে সাথে আমার রক্ত ছলকে উঠল। বুকের মধ্যে ঝড় শুরু হলো। আমার একান্ত কাছের মানুষটা অন্যকে স্পর্শ করেছে। আমাকে এটাও দেখতে হচ্ছে। চোখ সরিয়ে নিলাম। শাড়ির কুচি করতে গিয়ে এরকম অসংখ্য দাগ আমার চোখে পড়ল। সে যে তাকে গভীরভাবে ছুঁয়েছে তা বুঝতে পারলাম। দুচোখ ফেটে রক্ত বের হবে যেন। তবুও চুপচাপ শাড়ি পরালাম। আমি ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অন্যের হতে দেখলাম। কবুল বলতে শুনলাম। ভালোবাসার স্পর্শ দিতে দেখলাম। আবার স্পর্শের চিহ্নগুলোও দেখলাম। তার বউ দেখলাম। বউয়ের ভেজা চুল দেখলাম। আমার তো হৃদয় পুড়ে ছারখার। আমার সমস্ত শরীর আগুনের মতো পুড়ছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। অনেকক্ষণ পর পুরো অসুস্থ হয়ে গেলাম। অনিমা আমাকে স্যালাইন খাওয়ালো। নিজের শরীরের ভার আমি টানতে না পেরে ফুলের সাজানো বিছায় শুয়ে পড়লাম। চোখের পানিতে ভিজল আমার ভালোবাসার মানুষের বালিশ। সে কি কখনো জানবে? জানলেও কি বুঝবে আমার কত যন্ত্রণা হয়েছে? জেনে বুঝে কেন এমন করল সে? কত স্বপ্ন তো রাফি আমাকে দেখিয়েছিল। তাহলে সে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করল? বিয়ে করতে পারবে না। অন্যত্র বিয়ে করবে আমাকে জানাতো। কিন্তু লুকিয়ে চুরিয়ে কেন বিয়ে করল? চাইলেই সামনাসামনি হতে পারি। কিন্তু বান্ধবীর সুখের ঘর আমি ভাঙতে চাই না। তাই চুপ করে রইলাম। এর মধ্যে রাফি একবার অনিমার কাছে থেকে ঘুরে গেল। আমি অসুস্থ আর ঘুমিয়েছি ভেবে আর সাক্ষাৎ হলো না। বাড়িভর্তি মানুষের ভিড়ে রাফির আর সময় হলো না উপরের ঘরে আসার। মুখোমুখি হতেও হলো না। অসুস্থ এই আমাকে নিয়ে বাবা মা দ্রুত ঢাকায় ব্যাক করলেন। আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। দুদিন হাসপাতালে ভর্তি রইলাম। যেদিন ফিরলাম সেদিন রাতে ফোনের স্ক্রিনে ভেসে উঠল কলিং রাফি। ফোন ধরলাম না। কয়েকবার ফোন বাজলো। রাত 10টায় মেসেজ এলো। মেসেজ ওপেন করে আমি ঘেমে উঠলাম। মেসেজ ওপেন করলাম। সেখানে লেখা ছিল, প্লিজ বেলকুনিতে আসো। আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমি বেলকুনিতে উকি দিলাম। ও সত্যিই এসেছে। আমি দরদর করে ঘামছি। কারণ বাবা বাসার নিচে গেছে 5 মিনিট আগে। রাফির এই বাসার নিচে আসা নতুন কিছু নয়। এর আগে অনেক রাতেই আমি আর রাফি ফোনে কথা বলেছি। সে বাসার নিচে দাঁড়িয়ে থেকেছে আর আমি বেলকুনিতে। কিন্তু সেদিনের রাফির পরিচয় ছিল শুধু একজন পুরুষ। তাকে কেউ চিনত না। তবে আজ রাফির অন্য একটি পরিচয় আছে। ও অনিমার হাজব্যান্ড। আমার বাবা মা তাকে এই পরিচয়েই চেনেন। সুতরাং এত রাতে আমার বাসার নিচে আমার বান্ধবীর বরকে দেখে অবশ্যই বাবা সহজভাবে নিবেন না। মাথা কাজ করছিল না। থম মেরে কিছুক্ষণ বসেছিলাম। অজানা আতঙ্কে আমি ঘেমে যাচ্ছিলাম বারবার। যে মানুষটা কয়েকটা দিন আগে লুকিয়ে বিয়ে করলো, আমাকে মশলার মতো পিষে পিষে এখন এসেছে আমার বাসার নিচে ঢং করতে। ঢংয়েরও তো লিমিট আছে। যন্ত্রণায় যন্ত্রণায় জর্জরিত সর্বাঙ্গ আমার। তাকে সামনে থেকে দেখার মতো অসহনীয় যন্ত্রণা অবশ্যই দুটো হবে না। তার সামনে গিয়ে আমি কি বলবো? কোনো ভাষা নেই আমার। ওইদিকে ফোনের উপর ফোন বেজেই চলেছে। আমার উপর দিয়ে যে ঝড় তুফান গিয়েছে যার জন্য, তার সাথে ফোনে দুটো কথা বলার মতো শক্তি আমার নেই। যারা এই পরিস্থিতিতে পড়েছেন তারাই বুঝবেন। যে মানুষটা প্রতারণা করে সেই মানুষের স্বর আর তার মুখোমুখি হওয়া কত বেদনার। অনেক ভেবে চিনতে কাপা কাপা হাতে রিপ্লাই করলাম, আমি বাসায় নেই। অন্যদিন দেখা করি। রাগ করেছো শোনা? প্লিজ একটুখানি দেখেই চলে যাব। তোমাকে না দেখলে আমার ঘুম হয় না। আমি মেসেজ পড়ে শিহরিত। নাটকোবাজ কোথাকার। কথায় মনে হচ্ছে কিচ্ছু হয়নি। সব আগের মতোই আছে। তবে যে পোড়া পুড়েছি, তাতে আমার ভিতরে ঘা ধরে গেছে। এ ঘায়ের জ্বালা কোনো ছলছুতো মিষ্টি কথাতে মিটবে না। আমি শুধু আজকে বাঁচার জন্যে তাল মিলিয়ে রিপ্লাই দিলাম, তুমি তো বলেই গেছো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। রাগ করব কেন? তুমি নেই বলেই আমি আন্টির বাসায় এসেছি। এখন চলে যাও। অন্য দিন দেখা করব। ও রিপ্লাই দিল, কাল অবশ্যই দেখা করবে। আমার যেন আবার আসতে না হয় এখানে। আমি সেদিন চিন্তায় সারারাত ঘুমাতে পারলাম না। কাল কি হবে? কাল যদি দেখা না করি তাহলে যদিও আবার এখানে আসে, আর যদি বাবা দেখে ফেলে, তিল থেকে তাল হবে, মানসম্মান যাবে। সবাই হয়তো আঙ্গুল তুলবে আমার দিকে।
নিজের মনের সাথে বোঝাপড়া করলাম। আচ্ছা, সব বাদ দিয়ে যদি দেখা করি তাহলে কি হবে? সব সত্যি বলবো। সত্যি বললে কি হবে? সত্যি বলবো নাকি ওকে কি বলে শুনবো? ওই বা কেন সব স্বাভাবিক দেখাতে চাইছে? কি চায় ও? এসব চিন্তা আমাকে কুরে কুরে খাচ্ছে। সারাটা রাত নির্ঘুমে কেটে গেল। যতটুকু সুস্থ হয়েছিলাম, নিজেকে শক্ত করেছিলাম, তাও এখন নড়বড়ে। এতক্ষণ যন্ত্রণায় পুড়ছিলাম, এখন ভয় পাচ্ছি। মানসম্মানের ভয়। কখন কে দেখে ফেলে, কখন যে কার প্রশ্নের সম্মুখীন হতে হয়। সারাদিন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম রাফির মুখোমুখি হব। ভালোবাসার মানুষ আর বিশ্বাস দুটোই আমি হারিয়েছি। হারানোর কিছুই নেই আমার। মানসম্মানটা অন্তত বাঁচুক। আমি সাহসের সঞ্চয় করলাম। আমি রাফিকে বিকেল 5টা নাগাদ লেকের কাছে আসতে বললাম। রাফি ঠিক কি কারণে বিয়ে করেছে আমার জানা নেই। অনেক লোভী পুরুষ থাকে যারা মনে করে বউ গার্লফ্রেন্ডের চেয়ে পরনারী সুন্দর, তাই বউ রেখে বিয়ে করে। আবার অনেকে গার্লফ্রেন্ডকে প্রতিশ্রুতি দিয়ে অন্য নারীকে বউ করে। কেন যেন মিস ডায়নার কথাটা খুব মনে পড়ছিল। মিস ডায়না ছিলেন সব দিকেই সুন্দরী। তার স্বামী যখন পরকীয়ার কথা তার কাছে স্বীকার করেছিলেন, এরপরে সে একটি গাউন পরে লন্ডনের একটি প্রোগ্রামে গিয়েছিলেন। সেই ড্রেসটিকে রিভেঞ্জ ড্রেস বলা হয়। তিনি তার পার্সোনাল মেকআপ আর্টিস্টকে বলেছিলেন, আজ তাকে যেন এমন ভাবে সাজানো হয় যাতে সবাই বলে আমি বেস্ট। আমার হাজবেন্ড আমাকে চুজ করেনি। দোষটা আমার না তার। রিভেঞ্জ আসলে এভাবেই নিতে হয়। নিজেকে ফুটবল করে নয়, নিজেকে বেস্ট করে গড়ে তুলে রিভেঞ্জ নিতে হয়। আমিও সূত্রটি ফলো করলাম। আমার ভেতরেও ব্যথা মোমোর আলোর মতো টিপটিপ করে জ্বলছিল। শুধু মনে হচ্ছিল রাফিও সুন্দরের লোভেই যদি অন্য নারীকে বিয়ে করে থাকে, তাহলে আজকে আমি তার সামনে গিয়ে তাকে আমৃত্যু ভোগাবো। আফসোসের বন্যা বইবে জীবনের শেষ প্রান্তেও। এটিই হবে আমার প্রতিশোধ। যদিও আমার ফুটবল শরীর, তবুও মনের জোর নিয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করলাম। তার সামনে কখনো শাড়ি পরা হয়নি। প্রতিপক্ষের সামনে কখনো ফুটবল হতে নেই। হতে হবে কনফিডেন্ট আর স্ট্রং, যাতে দেখেই প্রতিপক্ষ দুধাপ পিছিয়ে যায়। গোলাপি ব্লাউজের উপর শুভ্র সাদা শাড়ি পরলাম, গলায় পরলাম পাতলা চেইন, কানে ছোট্ট দুটো দুল, ডায়মন্ড কাটের সাদা স্টোনের মায়ের চুড়ি জোড়া পরে নিলাম। চুলগুলোকে স্বাধীন করে উড়তে দিলাম। খোলা চুলে কখনো বাইরে যাইনি। কিন্তু আজ যে আমাকে সুন্দর লাগতেই হবে। সুন্দরের খোঁজে যে পুরুষ আমাকে ছেড়ে অন্যত্র বিয়ে করল, তার চোখে আমাকে বিশ্ব সুন্দরী লাগতে হবে, যেন সে আমৃত্যু আফসোস করে। আমি বিকেল 5টা নাগাদ লেকের পাড়ে দাঁড়ালাম। সে সময় মতো পৌঁছালো। আমি তার চোখে তাকাতে পারছিলাম না। প্রতারককে দেখে আমার বুক কাঁপছিল। হাত পায়ের শক্তি ফুরিয়ে আসছিল। অথচ সে মানুষটা কি সুন্দর বিয়ে করে এখন বুক ফুলিয়ে দেখা করতে এসেছে। মনে হচ্ছে কতই না সৎ। মনে হচ্ছে আমি চোর, সেই পুলিশ। কিন্তু আমি তো চোর নই। চুরি যদি কেউ করে তাহলে সে। আমাকে হতে হবে আজ মিস ডায়না। আত্মবিশ্বাস না থাকলে চলবেই না। আমি ঠিকঠাক হয়ে দাঁড়ালাম। চাইলাম সবচেয়ে মিষ্টি করে কথা বলবো, যাতে মনে হয় আমার চেয়ে মিষ্টি মেয়ে পৃথিবীতে দ্বিতীয়টা নেই। তারপর না আসল খেলা। সব কষ্টের হিসেব নিব আমি। রাফি এলো। আমি সালাম দিলাম। সে উত্তর দিল। তার চোখ দেখেই বুঝলাম সে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। লোভী, প্রতারক, ছ্যাবলা কোথাকার। মনে মনে বলতেই এই ভাবনার ছেদ ঘটিয়ে সে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার চুলগুলো এত লম্বা, এত সুন্দর। মনে মনে নিজেকে নোবেল দিচ্ছি। প্ল্যান সাকসেস। দেখ কেমন লাগে এখন। আমি ঠোঁট বাঁকিয়ে হাসলাম। তারপর বললাম, আরে না, কি বলো? সে চোখের পলক না ফেলেই বলল, অপসরী। আমি মনে মনে ভাবলাম, কত রূপ মানুষের, কত সুন্দর মিথ্যা বলে অবলীলায় এক নারীকে বিয়ে করে অন্য নারীর সৌন্দর্যের বর্ণনা করছে। আমার মনটা আবার খারাপ হয়ে গেল। তবুও সত্যির মুখোমুখি আমি হবই। আমি বললাম, রাফি, তোমাকে একটা কথা বলবো। প্রতিউত্তর পাওয়ার আগেই পেছনে থেকে একটা কালো গাড়ি এসে থামলো আমাদের সোজাসুজি। গাড়ি থেকে কয়েকজন নামলো। সমস্ত শরীর কালো পোশাকে ঢাকা। মুখ দেখার উপায় নেই, কালো মুখোশে বাঁধা। তারা আমাদের দিকেই এগিয়ে এলো। কিছু বোঝার আগেই তারা কিছু একটা স্প্রে করলো। রাফির সাথে কিছুক্ষণ ধস্তাধস্তি হলো।
এক পর্যায়ে ওরা রাফিকে গাড়িতে তুলে নিল। আমার চোখের সামনে সব ঝাপসা। তারপরই জ্ঞান হারিয়েছি। বিশ্বাস করুন স্যার, এর বাইরে আমি কিচ্ছু জানি না। এতটুকু বলে দম নিল সিনথিয়া। সামনের চেয়ারে বসে আছে এই শহরের সৎ, নিষ্ঠ, আদর্শবান এসপি ইরফাদ সিনহা জয়। সেদিনের পর রাফিকে খুঁজে পাওয়া যায়নি। সিনথিয়া জ্ঞান হারিয়ে পড়েছিল লেকের ধারে। তাকে তুলে হাসপাতালে নিয়ে এসেছিল পথের মানুষজন। যেহেতু রাফিকে খুঁজে পাওয়া যায়নি, থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। রাফির কল লিস্ট চেক করে যে নম্বরটি শেষে পাওয়া গেছে তা সিনথিয়ার নম্বর। আর শেষ কথা যেহেতু সিনথিয়ার সাথেই হয়েছিল, এমনকি শেষ লোকেশনে সিনথিয়া আর রাফিকে একই জায়গায় দেখা গিয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই আঙ্গুল সিনথিয়ার দিকেই উঠছে। কিছু মেসেজ চেক করে জানা গেছে সিনথিয়ার সাথে রাফির প্রেমের সম্পর্ক ছিল, যেহেতু কিছুদিন আগে রাফি বিয়ে করেছে। এই তথ্য মোতাবেক ধরে নেওয়া হচ্ছে কিডন্যাপিং এর মাস্টারমাইন্ড সিনথিয়াই। রাফিকে প্ল্যানমাফিক অন্যের দ্বারা গুম করে নিজেকে বাঁচানোর জন্যে জ্ঞান হারানোর নাটক সাজিয়েছে। রাফি নিখোঁজ হওয়ার আগ মুহূর্তে দুজনকে একই লোকেশনে দেখা গেছে। এই সূত্র ধরে সিনথিয়াকে থানায় ডাকা হয়েছে। ডিআইজি যত ধরনের ক্রিটিক্যাল কেস এসপি সিনহাকে দিয়েই সলভ করান। ডু অর ডাই অবস্থার কেসগুলো এসপি সিনহার হাতে তুলে দিয়েই তিনি নিশ্চিন্ত হন। কিন্তু এই কেসটি এসপি সিনহা নিতে চাননি। তবে ডিআইজি জানেন রায়হান রাফি এখন জীবন মরণের মাঝখানে ঝুলছেন। এই সকল ক্রিটিক্যাল কেস এসপি সিনহা হাত ধরেই সমাধান সম্ভব, যাতে সাপও মরে লাঠিও না ভাঙ্গে। রোগী মরার আগে ডাক্তার হাজির করতে না পারলে পুরো দেশ ছড়িয়ে যাবে। প্রেমিকাকে না জানিয়ে প্রেমিকের অন্যত্র বিয়ে, অতঃপর প্রেমিকার প্ল্যানে প্রেমিক খুন। পুলিশকে জানানোর পরেও বসে বসে তারা আঙুল চুষেছেন। কাজের কাজ করেন না। সরকার শুধু শুধু বেতন দিয়ে পালেন। এমনিতে তো পুলিশের দোষের অভাব নেই। তাই ডিআইজি নির্দেশ দিয়েছেন কেসটি এসপি সিনহাকেই সলভ করতে হবে। কি আর করা, তাই এসপি সাহেব তার কাজে নেমে গেছেন। পুলিশি জিজ্ঞাসাবাদের পেপার এন্ড সল্ট, নরম এবং গরম পদ্ধতিতে কি করে তথ্য আদায় করতে হয় তা এসপি ভালো মতোই জানেন। টেবিলের এক প্রান্তে বসে আছে ইরফাদ সিনহা জয়। অপর প্রান্তে সিনথিয়া। বিশালাকা 6 ফুটিয়া সুদর্শন পুরুষটির হাতে রিভলভার। ট্রিগারে আঙ্গুল রেখেছেন। রিভলভারটি তাক করে রেখেছেন সিনথিয়ার হাতের উপর। কথার মধ্যে মিথ্যার আভাস পেলে ট্রিগার চেপে দিবেন এই ভয়ই দেখিয়েছেন মুখোমুখি বসার আগে। তার এত লুতুপুতু করে কথা বের করার টাইম নেই। হয় এসপার নয় ওসপার। তবে পুরোটা সময় সিনথিয়া একবারের জন্যেও চোখ তুলে তাকায়নি। সে তার কথার উপর অবিচল। হাতের উপর ভারী পিস্তলের অস্তিত্ব থাকলেও সে একদমে পুরো গল্পটা বলে গেছে। 22 বছরের মেয়েটি যেন পাথরে পরিণত হয়েছে। ভয়ে জোরসর হয়ে আছে মেয়েটা। এসপি ইরফাদ সিনহা পিস্তলটা সরিতে নিলেন। মেয়েটির নীরবতা, নিস্তব্ধতা দেখে একটু গমগমে স্বর পাল্টে একজন সাধারণ স্বাভাবিক স্বরে কথা বললেন। হোয়াট আ থ্রিলিং স্টোরি। এরপর কি হবে এটা ভাবতেই তো আমার রাতের ঘুমই চলে যাবে। রিয়েলি হার্ট টাচিং মুভি বানানো যাবে। সিনথিয়া এসপি সিনহার আকস্মিক স্বর পরিবর্তনে অবাক হল। আসার পর থেকে এসপির গলা ছিল বাঘের গর্জনের মতো গমগমে। দূর থেকে শুনেও মনে হচ্ছিল সে বাঘের খাঁচায় ঢুকছে। তার আর রক্ষা নেই। দেখতে অতিমাত্রায় সুদর্শন হলেও ভয় প্রয়োজনেও মানুষটার দিকে দ্বিতীয়বার তাকায়নি সিনথিয়া। সে ধরেই নিয়েছিল বাঘের খাঁচায় ঢুকছে, এদিক সেদিকে হলেই সোজা উপরে চলে যাবে। যা বলতে বলেছে এক লাইনও এদিক সেদিকে করেনি। কিন্তু হঠাৎ এসপির নরম স্বরে কথা শুনেও সিনথি ধীরে ধীরে চোখ তুলে তাকালো। সামনে বসে থাকা সুন্দর সুপুরুষটি তার কথায় মৃদু হাসছে। তিনি কি মজা নিচ্ছেন? সিনথিয়ার ভীষণ রাগ হলো। এতক্ষণ হাতের তালুর উল্টো পিঠে পিস্তল ঠেকিয়ে এত রূঢ় ব্যবহার করে এখন তাচ্ছিল্যের হাসি হাসছে। মজা নিচ্ছে। সিনথিয়া একটু ইতস্তত বোধ করল। এসপি সিনহা যেন উপহাস করে বলল, তোমার মতো পুচকে মেয়ে করবে কিডন্যাপ মার্ডার? হাউ ফানি। কোত্থেকে এসব ধরে নিয়ে আসে আমাদের ডিআইজি সাহেব? সময় নষ্ট শুধু। ইউ ক্যান গো নাও মিস সিন্ড্রেলা। এসপি ইরফাদের এমন কথায় সিনথির মুখটা কালো হয়ে এলো। কেমন মানুষ! ঘন্টার মধ্যে কত রূপ দেখাচ্ছে। এই ভয় দেখাচ্ছে, ইমোশনের গল্প শুনে মজা নিচ্ছে, আবার তাচ্ছিল্য করছে, উপহাস করছে।
কথা বলার ইচ্ছা না থাকলেও সিনথিয়া বলল, সিন্ড্রেলা না সিনথিয়া, আপাতত তুমি সিন্ড্রেলা। সিন্ড্রেলার গল্প শুনেছ, আশা করি জানো। এই কেসের সিন্ড্রেলা তুমি। শতভাগ ক্লু যখন মিলে যাবে তার মানে জুতো তোমার পায়ে যখন লেগে যাবে, থানায় তুলে নিয়ে আসবো মিস সিন্ড্রেলা। সিনথিয়া বোকা বনে গেল। কেমন লোক রে বাবা, এই বলল, আমাকে দ্বারা এসব কিডন্যাপ সম্ভব না। উপহাস করল। আবার বলছে, জুতো তোমার পায়ে লাগলে তুমি সিন্ড্রেলা, মানে আমি কিডন্যাপার। ছেড়েও দিল না, ধরেও রাখল না। এমন কেন মানুষটা? ক্লান্ত শরীর নিয়ে না চাইতেন ঘুমে তলিয়ে গেল সিনথি। এত প্রেশার সে নিতে পারছে না। কি অন্যায় করেছিল সে? ভালোই তো বেসেছিল শুধু। এখন সব দিক দিয়ে সে ফেঁসে গেছে। এই বেড়াজাল থেকে সে কোনোভাবেই বের হতে পারছে না। ওইদিকে বস্তির ময়লার স্তূপে অজ্ঞাত পুরুষের মরদেহ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ল্যাবে পাঠানো হয়েছে। লাশের পকেট থেকে বেরিয়েছে একটি ফোন, আর ফোনের ভেতরে সিম কার্ড। সিম কার্ডটি কার নামে রেজিস্ট্রি করা সেটি নিশ্চিত করতে পাঠানো হয়েছে। সবশেষে জানা যায় সিমটি সিনথিয়ার নামে রেজিস্ট্রি করা। যেহেতু রাফি নিখোঁজ, সাথে মরদেহের ফোনে সিনথিয়ার সিম কার্ড। পুলিশ সদস্য সবাই ভেবে নিল সিনথিয়াই মাস্টারমাইন্ড। এসপি ইরফাদ সিনহার নির্দেশে সহকারী পুলিশ অফিসার সিনথিয়ার সচল নম্বরে কল দিলেন। মিস সিনথিয়া বলছেন, জি, একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে, আর সে লাশের পকেটে থাকা ফোনে পাওয়া গেছে সিম কার্ড। সিম কার্ডটি আপনার নামে রেজিস্ট্রি করা। বুঝতেই পারছেন আশা করি। ইরফাদ সিনহা স্যার আপনাকে থানায় দেখা করতে বলেছেন। ঠিক সময়ের মধ্যে থানায় চলে আসবেন। সিনথিয়া হৃদস্পন্দন থেমে গেল। মাথার মধ্যে সব এলোমেলো হয়ে যাচ্ছে। কি সব হচ্ছে তার সাথে? যদি লাশটা রাফির হয়, পুরো পৃথিবীর কেউ তার ইমোশনের গল্প বসে বসে শুনবে না। সবাই ভাববে সেই মার্ডারার। আইন চাইবে প্রমাণ। সে কি করে বোঝাবে যার একটা পোকা মারার সাহস নেই সে করবে মার্ডার? তদন্ত শুরুর আগেই অজ্ঞাত লাশ উদ্ধার। লাশটি মূলত কার তা জানা যায়নি, কারণ মুখ পুরোটাই থেতলে গেছে। সিনথির সিম কার্ড লাশের কাছ থেকে পাওয়া গেলেও এই ছোট্ট একটা সিম কার্ডের ভিত্তিতে আন্দাজে ঢিল মেরে কাদা ছুড়াছুড়ি করার মানুষ ইরফাদ সিনহা নয়। যা হবে ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পরেই হবে। তার আগ মুহূর্ত অবধি মেয়েটির শতভাগ প্রাইভেসি দিবেন। মেয়ে মানুষের জীবন সাদা কাপড়ের ন্যায় শুভ্র সাদা। তবে একটু দাগ লাগলেই মোছার উপায় নেই। সত্যে মিথ্যার যাচাই না করে যে অভিযোগ তোলা হয়, একবার তা রটে গেলে সে মেয়ের জীবন হয় দুর্বিষহ। তাই জেনে বুঝে অবশ্যই কোনো নিরপরাধ মেয়েকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে না ইরফাদ সিনহা। ইনভেস্টিগেশন চলাকালীন সকল তথ্য গোপন থাকবে। এমনকি সিনথির সাথে যে রায়হান রাফির প্রেমের সম্পর্ক ছিল এটিও গোপন থাকবে। তবে এই সিদ্ধান্তের বিপক্ষে থানার ইন্সপেক্টর রিজভি শিকদার। সে কথা ইরফাদ সিনহার সামনে না বলতে পারলেও কানাঘুষা ঠিকই হয়েছে। তবে ইরফাদ সিনহা নিজের সিদ্ধান্তে অটল। তার অভিজ্ঞ চোখ বলে সিনথি এই কেসের সাথে জড়িত নয়। মেইন কালপ্রিট কোনো ক্লু রেখে কাজ করেনি। আর এত সূক্ষ্ম প্ল্যান সফল করা 22 বছরের তরুণীরা পক্ষে সম্ভব নয়। ইরফাদ সিনহা গত মাসের ফাইল চেক করছেন। 8টা ফাইলের মধ্যে 7টাই মিসিং কেস। 1 মাসের মধ্যে কয়েকটি জেলার 7 তরুণ নিখোঁজ। পরিবারের দেয়া তথ্য অনুযায়ী কেউ চাকরির খোঁজে ঢাকা এসেছেন, কেউ বিদেশ যাবার উদ্দেশ্য। তবে কারোরই খোঁজ মেলেনি। ফাইল গত মাসের। এই থানার সকল দায়িত্ব রিজভি শিকদারের উপর। কিন্তু তিনি তো এই বিষয়ে কোনো কিছুই তাকে ইনফর্ম করেননি। ইরফাদ সিনহা টেবিলের কোণে থাকা টেলিফোন তুলে নিলেন। রিজভি শিকদারকে ডাকলেন তার রুমে। এতগুলো মিসিং কেস। ফাইলগুলো অন্যান্য জেলা হতে এসেছে। যেহেতু বেশিরভাগ তরুণ ঢাকাতে চাকরির খোঁজে এসে নিখোঁজ হয়েছে সেহেতু ফাইলের কপি পাঠানো হয়েছে রিজভি শিকদারের কাছে। যা গত মাসে পাঠানো হলেও এ বিষয়ে ইরফাদ সিনহাকে কিছুই জানানো হয়নি। রাগে শক্ত হয়ে আসছে তার চোয়াল। এর মধ্যে রিজভি শিকদারের ধীর গলা শোনা গেল দরজার বাইরে। দরজার বাইরে থেকে অনুমতি চাইছেন। স্যার ডেকেছেন। চোখ মুখ শক্ত করে ইরফাদ সিনহা বললেন, আসুন। দরজা ঠেলে ভেতরে এসে সম্মান প্রদর্শনকারী সেলুট দেয় রিজভি শিকদার। ফাইল ওপেন করে দিয়ে ইরফাদ সিনহা বললেন, এগুলো কিসের ফাইল? রিজভি শিকদার হাতে তুলে নিলেন ফাইল। গত মাসে কয়েক জেলার ফাইল এসেছিল।
সে খুলেও দেখেনি। ইরফাদ সিনহার গম্ভীর গলা। ফাইল খুলেছিলেন। ইরফাদ সিনহার শক্ত চোয়াল, কপালে ফুলে উঠা রগ, মুষ্টি করা হয়ে আসা হাত, চোখ এড়াল না রিজভী শিকদারের। টেবিলের উপর ফাইল দেখিয়ে দাঁতে দাঁত চেপে ইরফাদ সিনহা বলেন, ফাইল কত তারিখে এসেছে? তার চোখের ভঙ্গিমা দেখে ঘেমে উঠেন রিজভী শিকদার। গম্ভীর হয়ে আসা পরিবেশ ঝড়ের আভাস তা তিনি জানেন। আড়ালে আবডালে তিনি ইরফাদ সিনহাকে নিয়ে সমালোচনা করলেও সামনে থেকে খুবই ভয় পান। রিজভী শিকদার মাথা নিচু করে উত্তর দিলেন, গত মাসে এ বিষয়ে ইনভেস্টিগেশন করেছেন। রিজভী শিকদার চুপ হয়ে যান। তার দেওয়ার মতো কোনো উত্তর নেই। গত মাসে ফাইলের কপি পাঠিয়েছেন বিভিন্ন জেলা থেকে। মাঝে মাঝে তিনি ফাইল আবর্জনার মতো ফেলে রাখেন। তদন্ত করার কথা ভুলে যান। আবার কিছু ফাইল খুলেও দেখা হয় না। এইখানে বড় কোনো কেস না, আসলে হেডকোয়ার্টার থেকে সচরাচর ইরফাদ সিনহাকে দেখা যায় না। এই সুযোগে অনেক সূক্ষ্ম কেসগুলো রিজভী শিকদার অবহেলায় ফেলে রাখেন। কিছু সময় আরামায়েসে কাটান। তবে এই ফাইলগুলো একবারের জন্যে খুলে দেখা হয়নি তার। এই সত্যি কথা কি বলা যায়? বললে ইরফাদ সিনহা তার মুখ দিয়ে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ড ছিঁড়ে বের করে নিবেন। বিপদ জেনেও রিজভী শিকদার মুখ বন্ধ করে রইলেন। ইরফাদ সিনহা হাতের মুষ্টি পাকিয়ে সজোরে ঘুষি মারলেন শক্তপোক্ত টেবিলের উপর। টেবিলটাও যেন থরথর করে কেঁপে উঠছে। বজ্রকণ্ঠে আঘাত হানল যেন ইরফাদ সিনহা। ইউ কান্ট হিয়ার হোয়াট আই সেইং? আনস্যার মি মিস্টার রিজভী শিকদার। রিজভী শিকদার এবারেও কোনো উত্তর দিলেন না। সে জানে ইরফাদ সিনহা আরও রেগে যাবেন। এত বড় ফল্ট তিনি কখনোই মানবেন না। ইরফাদ সিনহা রক্ত চক্ষুতে তাকিয়ে গমগমে গলায় বললেন, আপনি ভেবে দেখেছেন কি হতে পারে? আপনার এমন ভুলের জন্যে পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ হবে। ফাইলগুলো গত মাসের, আর আজ কত তারিখ? তারা তো আমাদের উপর আস্থা করে বসে আছে। 7টা ছেলে নিখোঁজ, এই 7টা ছেলে যদি লাশ হয়ে ফেরে, কি উত্তর দিবেন? সরকার কি আমাদের বসিয়ে বসিয়ে ফিটার খাওয়াবে? ইরফাদ সিনহা ফাইলগুলো হাত দিয়ে সামনে ঠেলে দিলেন। কথার তালে তালে ভ্রু উঁচিয়ে বললেন, প্রত্যেকের পরিবারকে ইনফর্ম করবেন। প্রত্যেকের এ টু জেড ডিটেলস বিকেলের মধ্যে চাই। অবশ্যই নিজের কাজ নিজে করবেন। ইরফাদ সিনহা খানিকটা থেমে আবার বললেন, কিভাবে এই পোস্টে এসেছেন জানি না। সেসব আমার জানার বিষয় নয়। তবে নেক্সট কখনো এমন ভুল হলে চাকরি হারাতে হবে রিজভী শিকদার। কথাটা মাথায় রাখবেন। আউট। সকাল থানার মধ্যে ফিসফিসানি, কানাকানি চললেও এখন পরিবেশ ঠান্ডা। ইরফাদ সিনহার মাথা গরম। থানার পরিবেশ থমথমে। কারো মুখে আর কোনো খুচরো কথা নেই। সবাই কাজে ব্যস্ত। সিনথিয়া গুনে গুনে 36 মিনিট ধরে বসে আছে থানার মধ্যে। তার মা বসে আছেন সাথেই। 36 মিনিটের মধ্যে হওয়া ঘটনা সচক্ষে না দেখলেও ইরফাদ সিনহার বজ্রকণ্ঠিত গলা সে ভালোভাবেই শুনেছে। এই মুহূর্তে ইরফাদ সিনহার মুখোমুখি হতে খুব বেশি ভয় করছে তার। শরীর ঘেমে ঘেমে উঠছে। এদিকে থানায় থাকা পুলিশ সদস্যদের যতবার মুখোমুখি হয়েছে, তারা যেন চোখ দিয়েই তাকে গিলে খেয়েছেন সিনথিয়াকে। তাদের চাহনিতে সিনথিয়ার নিজেকে মানুষ নয় ভয়ঙ্কর জীবজন্তু মনে হচ্ছে। ভুল না করেও তাকে যেভাবে খেসারত দিতে হচ্ছে, তার থেকে জীবনের পরিসমাপ্তি মনে হয় অনেক সহজ। ঘণ্টা পেরিয়ে গেল। এরপর ডাক পড়ল সিনথিয়ার। এসপি ইরফাদ সিনহা তাকে অফিস কক্ষে ডেকেছেন। শুনেই পা দুটোতে শক্তি ফুরিয়ে আসছে সিনথিয়ার। সিনথিয়ার লম্বা বিশ্রামের প্রয়োজন। কিন্তু যে চোরাবালিতে পা পড়েছে মরা না পর্যন্ত তার কোনো বিশ্রাম নেই। আজ কি প্রশ্ন করবে আর সে কি উত্তর দেবে ভেবেই কুলকিনারা পাচ্ছে না। তবুও ধীর পায়ে নিজের শরীরটাকে ঠেলে ঠুলে এসপির দরজার সামনে দাঁড়ালো সিনথিয়া। মুখে কোনো কথা আসছে না। মনে মনে ভাবছে সব বাদ দিয়ে স্বীকার করবে সেই রাফিকে মেরেছে। এরপর তার ফাঁসি হয়ে যাবে। এত সত্যি বলে হয়রানির চেয়ে মৃত্যু ভালো। সিনথিয়া নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। কি বলবে ভেবে পাচ্ছে না। ইরফাদ সিনহা ছোট ছোট কাগজের টুকরো লিখে লিখে পিন বেঁধে দিচ্ছেন দেয়ালে টানানো বোর্ডে। হিসেবের গরমিলে টুকরোগুলোকে উপর নিচ, ডান বাম করে লাগাচ্ছেন। উল্টোদিক ঘুরেই তিনি কারো অস্তিত্ব টের পেয়ে বললেন, কামিং। সিনথি পিপিলিকার ন্যায় ধীর পায়ে ভিতরে ঢুকল। মনে মনে ভাবছে এসপি সাহেব কি করে বুঝলেন যে সে এসেছে।
প্রশ্নের উত্তর খোঁজা আর হলো না। ইরফাদ সিনহা ঘুরে দাঁড়ালেন। লম্বা লম্বা পা ফেলে সিনথিয়ার মুখোমুখি দাঁড়ালেন ইরফাদ সিনহা। দুশ্চিন্তায় ঝিমঝিম করা সিনথিয়ার মাথাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে। এত লম্বা পাহাড়ের মতো মানুষের সামনে দাঁড়িয়ে নিজেকে পিপিলিকা মনে হচ্ছে। ফুটবল শরীরটা আরও ফুটবল লাগছিল। সিনথিয়া ভাবছে সামনে দাঁড়ানো মানুষটি এই মুহূর্তে গর্জন দিয়ে পুনরায় তার নামও জিজ্ঞেস করে। তাহলেও সে নিশ্চিত ভুল করবে। একে তো সব চিন্তা ভাবনায় মাথা কাজ করছে না, এখন তো ব্রেইন ড্যামেজ হওয়ার জোগাড়। চোখের ইশারায় সিনথিকে চেয়ার দেখালেন ইরফাদ সিনহা। মুখে শান্ত ধীর গলায় বললেন, সিট ডাউন। গতদিনও এত ভয় লাগেনি। যা সত্যি তাই বলেছে। কিন্তু সিমকার্ড কি করে লাশের কাছে গেল সেই উত্তর সে কি করে দিবে? ভয়ে মুখটা চুপসে যাওয়া বেলুনের ন্যায় হচ্ছে। ভয়ে সালাম কালাম ভুলে বসেছে। ভয়ে সব গুলিয়ে যাচ্ছে। টেবিলের ওপারে বসা মানুষটিকে সে আর একবারও দেখতে চায় না। তাই মাথা নুয়ে ফেলল সে। কিন্তু অপর পাশের মানুষটা ভয়ের বদলে আশ্বাস দিলেন, বি নর্মাল। আই নো ইউ আর আ স্ট্রং গার্ল। যা বলবো শুধু ঠিকঠাক উত্তর দিবে। ভয়ের কিছু নেই। সিনথিতা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানায়। কালকের বিষয়ে তো জানো। সিনথি মাথা ঝাঁকায়। তোমার কি কোনো সিম কার্ড হারিয়ে গেছে? সিনথি দুদিকে মাথা নাড়ালো। যার অর্থ না। কাউকে সিম কার্ড দিয়েছিলে কখনো? মনে করে দেখো। সিনথি আবারও মাথা ঝাঁকালো। যার অর্থ না দেয়নি। ইরফাদ সিনহা টেবিলে দুহাত ভাঁজ করে এগিয়ে বসলেন। সিনথি মাথা তুলে তাকাচ্ছে না। ইরফাদ সিনহা চাইছেন মেয়েটা তাকে ভয় না পাক। তিনি যথাসাধ্য মসৃণ গলায় কথা বলছেন। তিনি আবারও বললেন, কয়টা সিম কার্ড তুমি এই অবধি কিনেছিলে? এর মধ্যে লাস্ট 24 এই ডিজিটের নম্বর তোমার আছে? সিনথি দৃষ্টি তুলে তাকালো। হাত দুটো দিয়ে টেবিল আঁকড়ে ধরল। তার চোখ মুখে বলছে নম্বরটি তার চেনা। তবে মুখে কিছু বলছে না। ইরফাদ সিনহা ভাবছে গতকাল রিভলভারের নিচে হাত রেখেও মেয়েটি এত ভয় পায়নি। কিন্তু মেয়েটি আজ ভয় পাচ্ছে। ভয় পাওয়ারই কথা। এই অল্প বয়সী মেয়ের উপর কিডন্যাপিং মার্ডার কেস আসা ব্রেইনে প্রেশার পড়ার মতোই বিষয়। তিনি চাইলেন সিনথি ইজি হোক। টেবিলের অপর প্রান্তে জোরসর হয়ে বসে আছে সিনথি। ভয় বারবার টেবিল খামচে ধরছে। ইরফাদ সিনহা নিজের শক্তপোক্ত কঠিন হাতটি যথাসাধ্য গলিয়ে সিনথির কোমল হাতের পাতার উল্টো পিঠে রাখলেন। তারপর আলতো চাপড় দিয়ে সাহস দিলেন, ট্রাই টু বি ইজি। সিনথির বুকের মধ্যে আতশবাজির মতো তীব্র শব্দে কেঁপে উঠল। তারপর শীতলতায় শান্ত হয়ে গেল ভেতরটা। ভয়টা কর্পূরের মতো উড়ে গেল। ওইদিকে ইরফাদ সিনহা আবার বললেন, ওই সিম কার্ডটা কাউকে দিয়েছ? মানে রাফিকে? সিনথি ধীর গলায় উত্তর দিল, না, ওকে কোনো সিম দেইনি। যে সিমটির কথা বলছেন এইটা টেলিটক সিম। এসএসসিতে জিপিএ 5 পাওয়ার পর সিমটা পেয়েছিলাম। আমার বাসায় ওই সিম ইউজ করলে নেটওয়ার্কের সমস্যা হয়, তাই খুলে রেখে দিয়েছিলাম অনেক আগে। তাহলে সিমটা অন্যের কাছে গেল কি করে? আমি জানি না। ওই লাশটা যার হোক, এই সিম কার্ডের জন্যে তুমি কত বড় জালে ফাঁসতে পারো বোঝ। কত ধরনের ক্রাইম হয় এখন। এত বেখেয়ালি হলে চলবে। সিনথি জমে গেল। তার জীবনে আর কি কি দেখার আছে সে সত্যিই জানে না। সিম কার্ডটা তার হলেও সে সত্যিই জানে না কিভাবে অন্যের কাছে গেল। আর ওই সিমটা লাগে না বলে কোথায় রেখেছিল ভালো করে মনেও নেই। এই অযৌক্তিক কথা কি কেউ এই মুহূর্তে বিশ্বাস করবে? তার কথা বলার মুখ নেই। কয়েক সেকেন্ড চুপ রইলেন ইরফাদ সিনহা, তারপর বললেন, বাসায় কে কে থাকে? মা, বাবা আর ভাই। তোমার ভাইয়ের এইজ স্টাডি 9-এ পড়ে 13-14 হবে। আজ বাসায় ফিরে ভাইয়ের থেকে শুনবে তার গার্লফ্রেন্ড আছে কিনা। আর তোমার সিম কার্ড নিয়ে তাকে দিয়েছে কিনা। মানে মানে অনেক সহজ। তোমার ভাই আন্ডার 18। তাই তার কোনো সিম কার্ড থাকার কথা না। তার গার্লফ্রেন্ড থাকলে আন্ডার 18ই হবে। তারও সিম থাকার কথা না। টাকা দিয়ে ফোন পাওয়া গেলেও কিন্তু সিম কার্ড পাওয়া যায় না। তোমার সিম কার্ড দিয়ে যদি তাদের প্রেমের পথ মসৃণ হয়, তারা এই সহজ পথ গ্রহণ করতেই পারে। কিন্তু যে মারা গেছে সে তো পুরুষ। তাতে কি? যে ফোনে তোমার সিম কার্ড ইউজ হয়েছে সেটি চুরি হতে পারে, অন্য কারো হাতে পড়তে পারে, আরও অনেক কিছুই হতে পারে। তাদের মধ্যের কেউ মারা যেতে পারে। আপনি বলতে চাইছেন ওটা রাফি না? ধরে নাও তাই।
এমন কথা শুনে সিনথিয়া হা হয়ে রইল। ইরফাদ সিনহা বললেন, হা হওয়ার মতো কিছু হয়নি। এই যুগে অনেক কিছু হতে পারে। খুশি হয়েছ রাফি বেঁচে আছে শুনে? আপনি কি করে শিওর হচ্ছেন যে এইটা রাফি না? রাফির ডিএনএ টেস্টের আগে তার মা আমাকে নিজে ইনফর্ম করেছেন এটি তার ছেলে না। তবুও সবার কনফিউশন দূর করার জন্য টেস্ট করা হয়েছে। একজন মায়ের চোখ ছেলেকে চিনতে ভুল করে না মিস সিন্ড্রেলা। সিনথির মুখটা ছোট হয়ে গেল। রাফির ঠকানোর কথাটা মনে পড়ে আবার বুকটা পুড়ে উঠল। চোখ ভরপুর হয়ে গেল জলে। ইরফাদ সিনহার চোখে বিষয়টি ধরা পড়ল। ইরফাদ সিনহা একটা রহস্য হাসি হাসলেন। বোকা মেয়ে, ভুল মানুষকে ভালোবেসে কেউ কাঁদে নাকি? বরং তুমি শুকরিয়া করো এমন মানুষের জীবন সঙ্গী হতে হয়নি। সিনথি অপ্রস্তুত হলো আবার। হাতের উল্টো পিঠে চোখ মুছে নিল। তারপর বলল, আমি কি যাব এখন? ইরফাদ সিনহা সম্মতি দিলেন। সিনথি আলগোছে উঠে দাঁড়ালো। কিন্তু দুপায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। ধপাস করে চেয়ারে বসল সিনথি। ইরফাদ সিনহা মিষ্টি করে ঠোঁট ছড়ালেন। এত ফুটবল হলে চলবে। এই কেসের শেষ পর্যন্ত তোমাকে স্ট্রং থাকতে হবে। কনফিডেন্ট থাকতে হবে। তুমি তো জানো তুমি কিছু করনি। তাহলে কেন নিজের দম বন্ধ করে রেখেছ? মন ভরে শ্বাস নাও। আমি আছি, তুমি নিশ্চিতে থাকো। সিনথির মনটা শুভ্র শিউলির ন্যায় ফুরফুরে হলো। সে শ্বাস টেনে নিল লম্বা করে। বকুল ফুলের সুঘ্রাণে বুকের ভেতরটা পরিপূর্ণ হলো যেন। ইরফাদ সিনহার মতো এসপি তাকে বিশ্বাস করল। ইরফাদ সিনহার দেয়া আশ্বাসে মরা গাছে যেন ফুল ফুটল সিনথির। সিনথি অনেকদিন পর ঠোঁট সরিয়ে একটুখানি হাসল। সে তো স্বপ্নেও ভাবেনি এত অল্পের মধ্যে দিয়ে সে আজ ছাড়া পাবে। সে তো চিন্তায় চিন্তায় নিজের 12টা বাজিয়ে দিয়েছিল। বাবার মুখে কাল রাতে শুনেছিল ইরফাদ সিনহা একজন সৎ, দক্ষ, ইন্টেলিজেন্ট পুলিশ অফিসার। এত অল্প বয়সে নিজের বুদ্ধিমত্তা, পরিশ্রম, সাহসের জোরে নিজের যোগ্য আসন অর্জন করেছেন। তবে সিনথির মনে হচ্ছে এর বাইরে তিনি একজন অমায়িক মানুষ। বিকেলবেলা সিনথিয়ার বাবা তাকে বান্ধবীর বাড়িতে রেখে যান, যাতে সবার সাথে কথা বলে মনটা হালকা হয়। ওই দিনের পর থেকে নিজেকে ঘরকুনো করে রেখেছিল মেয়েটা। তাছাড়া ভয় বাইরেও বের হতে দেয়নি তার বাবা মা। অনেকদিন পর তার মনে হচ্ছিল সত্যিই তার নিজেকে সময় দেয়া প্রয়োজন। না হলে সে পাগল হয়ে যাবে। বাবাকে বলায় তার বাবা তার বান্ধবীর বাসায় তাকে রেখে গেছেন। বলেছেন আবার রাতে এসে নিয়ে যাবেন। সেখান থেকে সিনথিয়া আর রিমা অনেকদিন পর রাস্তায় হাঁটতে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়েছে তারা। শুনশান গলিতে তেমন মানুষ নেই। একটু পরপর রিকশার দেখা মেলে। সন্ধ্যা নামবে তাই তারা একটা রিকশা ডেকে নিল। সে সময়ই পাশ দিয়ে যাওয়া একটা কার তাকে দেখেই যেন থামল। সিনথির বুকটা ঢেকে উঠল। সেদিনের ঘটনার পুনরাবৃত্তির কথা ভেবে শিউরে উঠল সিনথি। তড়িঘড়ি করে রিকশায় উঠে বসল সিনথি। এর মধ্যেই গাড়ি থেকে নেমে এলো সেদিনের মতো মুখোশধারী দুটো লোক। রিকশাওয়ালাকে চাকু দেখিয়ে সিনথিকে টেনে হিচড়ে নামালো। রিমা চিৎকার দিয়ে দৌড়ে পালালো। সন্ধ্যা নেমে গেছে। রাস্তায় তেমন কোনো লোকজন নেই। আর যারা আছে তারা ভয়ে এগিয়ে আসছে না। সিনথিয়া উপায়ন্তর না দেখে লোকটির কবজি বরাবর কামড় বসালো। তারপর সামনের দিক ছুটল। পেছনে থাকা মানুষ দুটো ছুটল তার পিছন পিছন। সিনথি ফোনের সেই অপশন থেকে নাম্বার বের করল। পরপর 3টা কল করল। কিন্তু ওপাশ থেকে কেউ ফোন তুলল না। অনেকটা দৌড়াতে দৌড়াতে একটু দাঁড়ালো। তারপর মেসেজ লিখল, আমি মরে গেলাম ইরফাদ সাহেব। হেডকোয়ার্টারের কেবিনে ইরফাদ সিনহা আর ডিআইজি প্রভাতরঞ্জন সরকার বসে আছেন। সাথে যোগ দিয়েছেন রিজভী শিকদার। কথোপকথন চলছে রাফির কেস নিয়েই। ডিএনএর রেজাল্ট নেগেটিভ। রায়হান রাফি নিরুদ্দেশ, এখনো মুক্তিপণ নিয়ে কোনো ফোন আসেনি। উদ্দেশ্যে কিডন্যাপ নাকি অন্য কিছু, এখনো কোনো ক্লু বের হয়নি। লেকের ধারের সিসি ক্যামেরাগুলো অকেজো। আর আশেপাশের ফুটেজগুলো চেক করে তেমন কিছুই পাওয়া যায়নি। রায়হান রাফির বড় চাচা একজন ম্যাজিস্ট্রেট। এই ক্ষমতাকে হাতিয়ার করে রাফির বাবা বুক ফুলিয়ে চলেন। ভালোই নামডাক তাদের। রাফি নিজেও একজন ইঞ্জিনিয়ার। ম্যাজিস্ট্রেটের ভাতিজা নিরুদ্দেশ, অজ্ঞাত লাশ পাওয়া, কয়েকটি জেলায় পরপর নিরুদ্দেশের ঘটনা। অতিদ্রুত সমাধান বের না করলে উপরমহল থেকে চাপ আসবে।
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে মিডিয়া, সংবাদ পত্রিকায় গুজব ছড়বে। সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারাবে। তাই এসবের আগেই যা করার করতে হবে। প্রায় একই বয়সী তরুণরা নিরুদ্দেশ হচ্ছে, কেন? কী কারণে? এই প্রশ্নগুলোর উত্তর নেই। কথোপকথনের এক পর্যায়ে ইরফাদ সিনহা ডিআইজির উদ্দেশ্য বলেন, স্যার, গত মাসে যে ছেলেগুলো নিখোঁজ হয়েছে, তার সাথে রায়হান রাফির ঘটনার মিল আছে। মিসিংয়ের সাথে সাথে তাদেরও কোনো মুক্তিপণেরও দাবি করেনি। এদের মধ্যে সবাই আন্ডার 32 এবং সবাই জবলেস। ডিআইজি প্রভাতরঞ্জন সরকার বললেন, কিন্তু ইরফাদ, রায়হান রাফি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ইউ নো দ্যাট। এই কথোপকথনের মাঝে মৃদু শব্দে কেঁপে উঠল ইরফাদ সিনহার মুঠোফোন। তিনি ফোনটা উল্টো করে ধরলেন, যাতে কথার মধ্যে ডিস্টার্বও না হয়। ফোনটা থেমে গিয়ে আবার কেঁপে উঠল। এটা তার পার্সোনাল ফোন, তাই পার্সোনাল মানুষগুলোয় ফোন করার কথা। তবে এই মুহূর্তে কাজের চেয়ে ইম্পর্ট্যান্ট কিছু নেই তার কাছে। তাই ফোনটা সাইড বাটন চেপে সুইচ অফ করে দিলেন। তারপর আবার কথায় ফিরলেন, ইয়েস স্যার, কিন্তু ওই কোম্পানি থেকে ওকে আউট করে দেয়া হয়েছে প্রায় 2-3 বছর আগে। তার মানে দাঁড়াচ্ছে তিনিও বেকার। আর ইউ শিওর? অবভিয়াসলি। আমার ক্লোজ ফ্রেন্ড ওই একই কোম্পানিতে জব করে। বাকি তথ্য খুব শীঘ্রই জানাবে। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? সাতটি ছেলে নিখোঁজের সাথে রায়হান রাফির কেসটা রিলেটেড? এক্সাক্টলি স্যার। অন্ধকার হয়ে আসা প্রায় জনমানবহীন সরু গলি। পিছনে তেড়ে আসা বাঘের ন্যায় মুখোশধারীর কবল থেকে নিজেকে বাঁচাতে দিকবিদিক শূন্য হয়ে ছুটছে সিনথিয়া। আর প্রাণপণে অন্তরের অন্তরস্থল থেকে একটি দোয়াই করছে, ইরফাদ সিনহা যেন তার দেয়া মেসেজটি পড়েন। আর খুব দ্রুত যেন এই বিপদ থেকে উদ্ধার করেন। সিনথিয়া প্রাণপণে দৌড়াচ্ছে, আবার সুযোগ বুঝে পিছনে ফিরে ফিরে তাকাচ্ছে। মুখোশধারী লোক দুটো তাকে ধরার জন্যে মরিয়া হয়ে ছুটছে। যেন হীরাপান্নার সন্ধান পেয়েছে। পথঘাটের কিচ্ছু না চেনায় সিনথিয়া দুচোখের সামনে যে পথ দেখছে সেদিকেই ছুটছে। অন্ধকারে তলিয়ে গেছে চারদিক, চিপে চাপা গলিতে মনে হচ্ছে গভীর রাত। সিনথিয়া সামনে যেতেই দেখল, গলির মোড় ঘোরার আগেই পাশাপাশি খাড়া দুটো বিল্ডিং। মাঝখানে একটু সরু রাস্তা, ময়লা আর আবর্জনার ভরপুর। কতক্ষণ আর এভাবে দৌড়াবে? একটু লুকিয়ে দেখা যাক কি হয়। সেই সরু রাস্তায় নিজের শরীর গলিয়ে ঢুকে যায় সিনথি। তপ্ত ভারী শ্বাস পড়ছে তার, ফোঁস করে, দুহাতে মুখ চেপে ধরে সামলে নেয় নিজেকে। লোক দুটো দৌড়ে মোড় ঘুরে পার হয়ে গেলেই যেন বেঁচে যাবে সে। এটাই যেন শেষ ভরসা তার। হলো তাই, লোক দুটো দৌড়ে সামনের দিকে চলে যাচ্ছে। সিনথিয়া হাঁফ ছাড়ে, লম্বা করে একটা দম নেয়। হাতের মুঠোয় থাকা ফোনটা দুহাতে আঁকড়ে ধরে সিনথিয়া। বাসায় থেকে অসংখ্যবার কল এসেছে। সিনথিয়া ফোনটা স্ক্রুল করে, হারিয়ে যাওয়া বস্তুর ন্যায় একটি নম্বর খোঁজে। না, কোনো কল আসেনি। দেখেই বুকের মধ্যে খাঁচায় আবদ্ধ থাকা সুপ্ত আশাটা পাখির ন্যায় উড়াল দিয়ে বুকটা শূন্য করে দিয়ে চলে যায়। সে কি শতভাগ আশা করেছিল ইরফাদ সিনহা কল ব্যাক করবেই? সে কি ভেবেই নিয়েছিল বিপদে পড়লে ইরফাদ সিনহা তাকে বাঁচাতে আসবেই? কিন্তু ইরফাদ সিনহা এমন কোনো আশ্বাস কি তাকে কখনো দিয়েছিল? কখনোই না। কেসের প্রয়োজনে সে শুধু মোক্ষম গুটি। তাই খেলার আগে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ইরফাদ সিনহা। সেই সুবাদে একটুখানি তার সাথে ভালো করে কথা বলেছে। তাতেই এত কিছু আশা করে বসল। সে কে? তার মতো তুচ্ছ মেয়ে, মরে পচে থাকুক। তাকে উদ্ধার করতে সব ইম্পর্ট্যান্ট কাজ ফেলে ইরফাদ সিনহা উড়াল দিয়ে আসবে। এমনটাই কি আশা করেছিল সে? নিজের আশা করার পরিধি বিবেচনা করে মনে মনে নিজের কপালে সপাটে কতগুলো জুতার বাড়ি মারল সিনথিয়া। তারপর প্রাণপণে চাইল, ভুল করেও ইরফাদ সিনহা যেন ওই মেসেজ না দেখে। খানিকটা সময় সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো ওখানেই। কি করবে এখন সে? বাবাকে কল করবে। ফোনের নেটওয়ার্ক ক্রস চিহ্ন দেখাচ্ছে। সে মনে মনে ভাবছে, তার বাবা আসলে যদি আরেকটা বিপদ হয়, তার সাথে যদি তার বাবাকেও তুলে নিয়ে যায়। না না, সে এমন রিস্ক জীবনেও নিবে না। সে নিজে মরে যাক, পচে যাক, তবুও পরিবার ভালো থাকুক। সে উঠে দাঁড়ায় সন্তর্পণে।
গুটি গুটি পায়ে উকি দিয়ে দেখতে চায় আশেপাশে ওই লোকগুলোকে দেখা যায় কিনা। দুপা বাড়াতেই একগুচ্ছ আলোকরশ্মি মুখের উপর হায়নার মতো ঝাঁপটে পড়ে। চোখ বন্ধ হয় আপনা আপনি। সে চোখ টেনে তুলে তাকায় পুনরায়। একি, সেই মানুষগুলোই তো। চিনতে অসুবিধা হয় না সিনথিয়ার। বুকের মধ্যে বিপদ সংকেত ঘণ্টা বাজিয়ে ওঠে। যেচে এসে সে যেন কুমিরের মুখের মধ্যে ঢুকে গেছে। বুকের কাঁপনে হৃৎপিণ্ড বেরিয়ে আসার জোগাড়। এইবার সে কোথায় পালাবে? চোখ বন্ধ করে ধোয়া ওঠা কফিতে চুমুক দেয় ইরফাদ সিনহা। চুমুকের ফাঁকে ফাঁকে কথা বলছেন তিনি। স্যার, উত্তরবঙ্গে একই জেলার দুই বন্ধু একই সাথে নিখোঁজ। রিজভী শিকদার সকাল থেকে একটি কেসের পূর্ণাঙ্গ নিউজ নিতেই হিমশিম খাচ্ছেন। তাই কাজটি দ্রুততার সাথে সম্পন্ন করতে আমি নিজেই সশরীরে সে জায়গাগুলোতে যেতে চাই। তুমি যেটা ভালো মনে করো। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। ওকে স্যার। আমার অনুপস্থিতিতে তো রিজভী শিকদার কাল থানায় থাকছেনই। তিনি ওদিকটা যেন হ্যান্ডেল করেন। ওকে, বেস্ট অফ লাক। মৃত্যুর দোরগোড়ায় থেকেও যেন শেষ চেষ্টাটা করে সিনথিয়া। খারাপ সময়ে নিজের মৃত্যু কামনা হয়তো সবাই করে, কিন্তু সত্যি সত্যি কেউ মরতে চায় না। সিনথিয়াও প্রাণ বাঁচাতে উল্টো ঘুরে দৌড় দেয়। দুপাশের চাপা দেয়ালের ধারালো ঘর্ষণে জন্তুর মতো খুবলে খুবলে খেয়ে নেয় ডানার মাংস। জুতো ভেদ করে ঢুকে যায় কাচের টুকরো। পেছনের মানুষ দুটি চাপা দেয়ালের মধ্যে পথ আগাতে পারছে না। সেই সুযোগে সিনথিয়া এক ছুটে বেরিয়ে যায়। বিল্ডিং এর পেছনে বর্ষর একটা গলি, তার পাশে একটি ডোবা। হলদে লাইটের আলোয় পথটার শেষ প্রান্ত অবধি দেখা যাচ্ছে। এ পথে গেলে দৌড়ে পার পাবে না সে। তাই সিনথিয়া আর সরু রাস্তা ধরল না। সাপবিচ্ছু কোনো কিছুর পরোয়া না করে পুকুরে নেমে পড়ল। রাস্তা থেকে অনেক নিচুর দিকে পুকুরটি হওয়ার আলো নেই। লতাপাতা আর আগাছায় ভরা। থোকায় থোকায় কচু গাছগুলো সংসার বেঁধেছে অনেকখানি জায়গা জুড়ে। উপায়ন্তর না দেখে সিনথিয়া ঘন কচু গাছের আড়ালে দাঁড়ালো। তারপর পানিতে সর্বাঙ্গ ডুবিয়ে মাথাটুকু বের করে রইল। অনিমার কপালে যেন শনির দশা। এ যেন কাঁচা বাসে ঘুণ ধরার মতো অবস্থা। খা খা জ্যোৎস্নার মধ্যে তার ঘরে নেমেছে অমাবস্যা। বিয়ের একদিন পরেই রাফি তাকে নিয়ে পাড়ি জমিয়েছিল ঢাকায়। সুখের সাগরে ভাসতে গিয়ে এখন তো সে সাগরের কুল কিনারাই হারিয়ে বসেছে। স্বামী নিখোঁজ, কাঁদতে কাঁদতে চোখের জল, আর থানায় যেতে যেতে পায়ের বল সবই এখন ফুরিয়ে এসেছে। তবে এই দুর্দিনে যে রোজ একবার ফোন করে সে হলো সিনথিয়া। তবে আজ তার একটা ফোনও আসেনি। তার সাথে কথা বললে মনটা একটু হলেও হালকা হয়। তাকে একবার ফোন করা দরকার। অনিমা টেবিল হাতরে ফোনটা নিজের কাছে টেনে নেয়। পায়ের তলায় গিজগিজে কাদা আর পানির চিটচিটে গন্ধ সিনথিয়ার নাড়িভুড়ি ওলট পালট করে দিচ্ছে। কচুর পাতা শরীরে ঘষা লেগে লেগে কামড়ে ধরছে। তবুও দাঁতে দাঁত পিষে রয়েছে সে। যান বাঁচানো তো ফরজ। লোক দুটো ডোবার ধার ধরেই এদিক সেদিকে হাঁটছে। তাদের ভাবভঙ্গিতে মনে হচ্ছে সে কোন দিকে গেছে বুঝতে পারছে না তারা। নিজেদের মধ্যে কিছু একটা বলা বলি করছে। তারা ফোনের ফ্ল্যাশ জেলে ডোবার দিকে চোখ বুলিয়ে নিল। না, নেই। দুজন যেন হাল ছেড়ে দিল। ডোবার দিকে তাকিয়ে থেকেই একজন অপরকে ইশারা দিল সামনের দিকে চলে যাওয়ার। সিনথিয়া যেন হাঁফ ছেড়ে বাঁচল। তবে আটকে থাকা ঘন শ্বাস আর ফেলা হলো না। তার আগেই মরার উপর খাড়ার ঘা হয়ে তার ফোনের স্ক্রিনের আলো জ্বলে উঠল। ফোনের আলো মুখের উপর পড়ে মুখটা আলোকিত হয়ে গোবরে পদ্ম ফুলের মতো ফুটে উঠল। ড্রাইভিং সিটে এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে মোবাইলের সাইড বাটনে চাপ দিল ইরফাদ সিনহা। মোবাইল অন হয়েই কানেক্টিং চার্জার লেখা উঠল। তারপর টুপ করে আলো নিভে গেল। প্যান্টের পকেট থেকে আরেকটি ফোন বের করে নিল। তারপর প্রতিদিনের অপেক্ষারত সবচেয়ে প্রিয় মানুষটার নাম্বারটিতে ডায়াল করলেন। আসসালামু আলাইকুম, বাবা। ওয়ালাইকুমুসসালাম। কোথায় আছো? গাড়িতে, আজকে ঢাকার বাইরে যেতে হবে বাবা। এখন? কাল সকালে গেলে হয় না? না বাবা, অনেক কাজ। তুমি ডিনার সেরে নিও। টুম্পা কি ঘুমিয়েছে? কে টুম্পা? রং নাম্বার। হা হা হা। ফোন রাখেন। টুম্পার নাম্বারে কল দেন। টুম্পাকে তুমি এত হিংসে কর কেন? তুমি তো আমার জন্য পুরো একটা জান্নাত। ও শুধু জান বাচ্চা। আহ, কারো জান বাদশা হতে পারলাম না। আফসোস।
ওইটুকু বাচ্চার সাথে তুমি নিজেকে কম্পেয়ার করো। দিন দিন তুমি কিন্তু টুম্পার চেয়েও ছোট হয়ে যাচ্ছ। হ্যাঁ, তাতে কি? তুমি তো আমার আব্বা। আব্বার কাছে সন্তান কোনোদিন বড় হয়। ইরফাদ সিনহা বাবার পাগলামিতে মৃদু হাসে। প্রয়োজনের বাইরে এই একটা মানুষের সাথে নিয়ম করে কথা বলতে হয়। আর ওই সময়টুকুই তার কাছে পৃথিবীর সেরা সময় হয়ে ওঠে। ফোনের ওপাশ থেকে কর্নেল রিদওয়ানুর রহমান শীতল কণ্ঠে তাকে ডাকেন। আব্বা। ইরফাদ সিনহা নীরবে অনুভব করে স্পর্শকাতর সেই ডাক। বরফের চেয়ে শীতল, হৃদয় স্পর্শ করা ডাক শোনার লোভে তিনি নিস্তব্ধ হয়ে থাকেন আরও কিছুক্ষণ। সারাদিনের ক্লান্তি, দুশ্চিন্তা যেন এই শব্দেই প্রশমিত হয়। প্রশান্তিতে ভরে ওঠে বুকের আনাচকানাচে। ওপাশ থেকে আবার ভেসে আসে একই শব্দ। আব্বা, আব্বা, ও আব্বা। ইরফাদ সিনহা শীতল কণ্ঠে করে বলেন। হুম। কাউকে সাথে নিয়েছো আব্বা? না বাবা, আমি একাই পারবো। কত বলি দূরে কোথাও যেতে নিজের সিকিউরিটি অন্তত নিশ্চিত করে নিস। তোমার মতো বাবা যার কাছে আছে, এই পৃথিবীতে তার কি সিকিউরিটি লাগে? বিপদ কিন্তু বলে কয় আসে না জয়। এত সাহস ভালো না। টেনশন করো না বাবা। ওকে, সাবধানে যেও। ওকে, বাবা। টেক কেয়ার, মাই সান। ওকে। সিনথিয়া একবার নিজের ফোনের দিকে তাকালো, তারপর ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় লোক দুটোর পানে তাকালো। লোক দুটো কিছু একটা আঁচ করে কচুগাছের দিকে তাকালো। হু হু করে কেঁপে উঠল সিনথিয়ার আত্মা। ঘন হয়ে হয়ে আসা শ্বাস আর আলো জ্বলে ওঠা হাতের ফোন নিয়ে নিজের মাথাটাও পানিতে ডুবিয়ে ফেলল সিনথিয়া। লোক দুটি চলে যাওয়ার পর সিনথিয়া ভেজা জবজবে কাপড়, কাদামাটি মেখে অনেক রাস্তা পাড়ি দিয়ে একটা মসজিদের সামনে চলে আসে। সেখানকার কিছু মানুষের সহযোগিতায় একটা বরকা নিয়ে রাত 10টা নাগাদ রিকশা করে নিজের বাসায় ফেরে। চারুতলা পাড়ি দিয়ে 5 তলায় গিয়ে দেখে বাসার দরজা খোলা। সোফায় বসে আছে তার চাচি, ফুপি, কাজিন সহ আরো অনেকেই। সিনথিকে দেখে তার মা ফুপিয়ে কেঁদে ওঠে। দৌড়ে এসে ঝাঁপটে ধরে মেয়েকে। শরীর ভেজা কেন মা? কাদামাটি কোথা থেকে লাগলো? সোফায় থেকে তার চাচি, ফুপি সবাই উঠে এলো। সবার মুখে এক কথাই। সব ঠিক আছে তো সিনথি? সিনথিয়া নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে শুধু মাথা নাড়ে। যা ভেবে এত চিন্তা করছে, সেরকম কিছুই হয়নি, সেটি নিশ্চিত করে সে। কি কারণে এমন হলো এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। সে শুধু জানে তার এখন বিশ্রাম দরকার। সিনথিয়ার বাবা, চাচা, মামা সবাই মিলে হন্যে হয়ে তাকে খুঁজে গেছে এতক্ষণ। থানায় গিয়ে নিজের মেয়ের জন্যে কোনো সাহায্য পাননি তিনি। হয়রানির শেষ প্রান্তে, দম ফুরাবার মুহূর্তে বাসায় থেকে তাকে জানানো হয় সিনথিয়া ফিরেছে। পরে তারাও বাসায় ফেরেন। গোসল সেরে, জামা পাল্টে সোজা বিছানায় চলে যায় সিনথিয়া। ব্যথায় টনটন করছে শরীর, মাথা ঝিমুনি আর ছুলে যাওয়া অংশের জ্বলুনিতে সে কাতর। বাইরের তার বাবার গলা শোনা যাচ্ছে। চিৎকার, চেঁচামেচি করছেন আরিফ আহমেদ। কয়েকদিন যা হয়েছে তা কেবল দুর্ঘটনা বলে ধরে নিয়েছিলেন। প্রেম ভালোবাসা এখন খুব কমন। তাই মেয়ের ভুল সত্ত্বেও মেয়ের পাশে থেকেছেন। তবে আজ থানায় গিয়ে মেয়ের জন্যে অপমানিত হতে হয়েছে তাকে। রিজভী শিকদার যা নয় তা বলে অপমান করেছেন। আরিফ আহমেদ সব কথা খুলে বলে, মেয়ের জন্যে সাহায্য চাইলে তিনি সরাসরি নাকচ করে দেন। নাটকবাজি, বানানো মনগড়া গল্প, আবেগের গল্প শুনিয়ে তাকে ভেজানো সম্ভব নয়। এরপর যা তা অপমান করেন। আরিফ আহমেদের গলায় থানার কথা শুনে সিনথিয়া উঠে দাঁড়ায়। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকে। সিনথিয়ার মা গ্লাসে পানি এগিয়ে দিচ্ছেন আরিফ আহমেদের দিকে। ঘেমে নিয়ে তিনি একাকার। সিনথিয়ার মা ধীর গলায় বললেন। এসপিকে জানাতে পারলেন না? আরিফ আহমেদ চোখ গরম করে তাকায়। একটু আগে হওয়া অপমানে তার কান দিয়ে এখনো ধোঁয়া উঠছে। তিনি গর্জন দিয়ে বলে। এসপি কি বাপ দাদার কেনা গোলাম? এসপির সাথে গেলেই দেখা হয়? অত সহজ? আমি কি তাই বলেছি? তোর কথায় তো মনে হচ্ছে, সারাদিন এসপি তোদের মা মেয়ের প্যানপ্যানানি শোনার জন্য বসে থাকে। বাচ্চাদের সামনে অন্তত তুই তকারি করবেন না। তোর কাছে আমার শিখতে হবে। বলেই আরিফ আহমেদ সজোরে 5 আঙ্গুল বসিয়ে দেয় সানজিদা বেগমের গালে। তারপর গলা ফাটিয়ে বলেন। সারাদিন করিসটা কি? মেয়ে কোথায় কি করে দেখিস না? আর দুনিয়ায় মানুষ নাই নাকি? বান্ধবীর জামাইয়ের সাথে কি? বিয়েতে কি ও জামাই দেখেনি? ওর সাথে হাজার হাজার বছরের প্রেম থাকলেও এখন তো সে অন্যের বর।
কি নির্লজ্জ মেয়ে আমার, অন্যের বরের সাথে দেখা করে, তাও আবার শাড়ি পরে। ও তো নিজের জালে নিজেই ফেঁসে গেছে। মেয়ে সারাদিন থাকে তোর কাছে, মেয়েকে কি শিক্ষা দেস? গণ্ডমূর্খ হচ্ছে দিন দিন। এসপি দয়া দেখিয়েছে বলে রক্ষা, না হলে 14 ভরে রাখতো এতক্ষণে। তারপর গর্জে উঠে বললেন, অপদার্থটা কোথায়? খেয়েছে কিছু? কোনো দুর্নীতি না থাকলে এসপি থেকে এসপি হতে সর্বনিম্ন সময় লাগে 8 বছর। বিসিএস দিয়ে প্রথমবারে টিকে যাওয়া ইরফাদ সিনহা এসপি তে যোগ দেন। তিনি তার কর্মদক্ষতা, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একাধিকবার নিজেকে প্রমাণ করে, উপর মহলের ডিআইজি থেকে আইজিপির মনে জায়গা করে নিয়ে নিজের প্রমোশনের পথ শিথিল করেছেন। এরপর সব সিনিয়রদের টেক্কা দিয়ে সবার সহযোগিতায় ও নিজের কর্মদক্ষতায় 8 বছরের আগেই নিজের যোগ্য স্থান দখল করে নিয়েছেন। এই মানুষটাকে টেক্কা দেয়া তো সহজ কথা নয়। তবে রিজভী শিকদার যে এইবার অন্য চাল চালবেন, যাতে সাপও মোড়ে লাঠিও না ভাঙ্গে। ইরফাদ সিনহার অনুপস্থিতিতে রিজভী শিকদারের মাথায় একটি দুষ্টবুদ্ধি খেলা করে। জীবনে বহুবার বহুভাবে তিনি ইরফাদ সিনহার কাছে অপমানিত হয়েছেন, ছোট হয়েছেন। তিনি মনে মনে ভাবছেন সুযোগ যখন যেচে এসে ধরা দিয়েছে, এই সুযোগ তো সে ছাড়বে না। বড় বড় কেস হলে হেডকোয়ার্টার থেকে ইরফাদ সিনহাকে পাঠানো হয়। তাই এমন কোনো কাজ তার হাতে আসেনি যাতে তিনি সুনাম অর্জন করতে পারেন। তবে যেসব কেস হাতে পেয়েছিলেন, তার জন্যে আরও নিজের পোস্টের অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছেন। তবে ইরফাদ সিনহার অনুপস্থিতিতে আজ তার হাতে আসা কেসটির ক্রেডিট নিজের করে নিবেন, যাতে হেডলাইন জুড়ে তার নাম থাকে। ম্যাজিস্ট্রেটের একমাত্র ভাতিজা কয়েকদিন যাবৎ নিরুদ্দেশ। থানায় ইনফর্ম করলে এসপি সাহায্যে ছাড়াই তদন্তের ভিত্তিতে মেইন কালপ্রিটকে গ্রেফতার করেছেন রিজভী শিকদার। রায়হান রাফির বাড়ির লোকদের ডাকেন রিজভী শিকদার। তারপর সিনথিয়ার পুরো ঘটনা খুলে বলেন। তিনি জানান বিনা ওয়ারেন্টে 57 ধারায় আমলি কেস অনুযায়ী সিনথিয়াকে গ্রেফতার করার ক্ষমতা তার থাকলেও এসপি কারণে তিনি তা পারবেন না। ইরফাদ সিনহা এই মেয়ের বিষয় ধামাচাপা দিয়ে রেখেছেন। তিনি আরও বলেন, শুনুন চৌধুরী সাহেব, আপনি হলেন ম্যাজিস্ট্রেটের ছোট ভাই। আপনার পাওয়ার কিন্তু অনেক বেশি। কিন্তু আমাদের পক্ষে এসপি কে সামনাসামনি টেক্কা দেয়া সম্ভব না। তাই একটা ভালো পরামর্শ দিচ্ছি। এই মেয়ের কোনো তথ্য উপর মহল জানে না। তারা সব এসপির উপর ফেলে রেখেছেন। কিন্তু মেয়ে যেহেতু আপনাদের পরিচিত, সকল তথ্যের উপর ভিত্তি করে তাকে দোষী করে একটি এজাহার লিখুন। তার উপর ডিপেন্ড করে এফআইআর হবে। এবং আপনার ভাইকে দিয়ে উপর মহলে চাপ দেন, যাতে যেন ইমার্জেন্সি ওয়ারেন্ট আসে মেয়েটিকে গ্রেফতার করার। আজকে এসপি অনুপস্থিত। তার অনুপস্থিতিতে কেসটার দায়িত্ব আমার। আমি তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে তুলে আনব। এতে আপনারাও তাড়াতাড়ি ফয়সালা পাবেন, আমারও দোষ হবে না। আবার এসপি ইরফাদ সিনহা আইজিপি ম্যাজিস্ট্রেটের কথাও ফেলতে পারবেন না। সব নীরবে শুনে রাফির বাবা বলেন, সবই তো বুঝলাম, কিন্তু এখানে আপনার লাভ কি যে বলেন? আমার আবার কিসের লাভ? মানব সেবাই তো আমার পরম ধর্ম। তবে ধরেন একটু মিডিয়া ফিডিয়া হলো, ক্যামেরার সামনে পড়লাম, একটু আলোচনা হলো, কেসের ক্রেডিটটা পেলাম, এই আর কি। রিজভী শিকদারের দেয়া প্ল্যান মোতাবেক কাজ শুরু হলো। তিনি শেষে শুধু বললেন, যা করবেন আজকের মধ্যেই। আর মিডিয়া ফিডিয়ার ব্যবস্থা করবেন। তাহলে কেসটি আরও শক্তপোক্ত হবে। আর শক্তপোক্ত কেস না হলে এসপি তুড়ি মেরে এই মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাবেন। জানালার পর্দা চুইয়ে আসছে বৃষ্টির ছাট। ভোরবেলা থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। থামার কোনো নামগন্ধ নেই। ইরফাদ জানালার থাই গ্লাস চাপিয়ে দেয়। তারপর গোসল সেরে ইজি চেয়ারে আরাম করে বসে। যে জায়গায় সে গতকাল গিয়েছিল ওই জায়গায় নেটওয়ার্ক খুব দুর্বল। বলতে গেলে নেটওয়ার্কের বাইরেই ছিল। আরেকটা ফোন তো বন্ধই। রাতে ফিরে চার্জে দেয়া হয়েছে। কাল অনেক প্রেশার যাওয়ায় রাতে ফিরে ফ্রেশ হয়েই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। একঘুমে রাত পার হয়ে গেছে। সে এক হাতে জানালার পর্দা একপাশে সরিয়ে থাই খুলে দিল। ইজি চেয়ারে আরাম করে বসল। কফির মগে চুমুক দিয়ে ফোন স্ক্রোল করতে থাকলো। ঠিক তখনই চোখ দুটো আটকে গেল একটা নিউজে। পুরো নিউজ ফিড জুড়ে একটাই নিউজ। ভিডিওর হেডলাইনে চোখ পড়ল তার।
প্রেমিকাকে না জানিয়ে প্রেমিকের অন্যত্র বিয়ে। অতঃপর প্রেমিককে অপহরণ করে এই 22 বছর বয়সী তরুণী। ভিডিও অন করে ইরফাদ সিনহা। শত শত মানুষের ভিড়, ক্যামেরা, মাইক্রোফোন, সাংবাদিক। তার মাঝে হাতকড়া পরে দাঁড়িয়ে আছে পাতলা গড়নের সিনথিয়া। উৎসুক জনতার উপচে পড়া ভিড়। কারণ একটাই, কি করে মেয়ে হয়ে একটি পুরুষকে গুম করে দিল? এই প্রশ্নে পুরো শহর যেন তলপাড়। রাতের অন্ধকার রাস্তায় ক্যামেরার ফোকাসে চারদিক আলোয় আলোকিত। হাজার হাজার প্রশ্ন, কি করে করল? রায়হান রাফি এখন কোথায়? সে বেঁচে আছে কি না? সেই প্রশ্নের সম্মুখে মেয়েটি শুকনো মুখে, ফুটবল শরীরে, নিস্তব্ধ নয়নে তাকিয়ে আছে। যেন পৃথিবীতে সে আর নেই। সবাইকে ঠেলেঠুলে সরু রাস্তা বের করে দিচ্ছে কর্মরত পুলিশ সদস্য। মানুষের ফাঁকফোকর মেয়েটিকে বাহু ধরে বের করে আনছে মহিলা পুলিশ। আর সিনথিয়া তাদের সাথে তাল মিলিয়ে এলোমেলোভাবে হাঁটছে। চোখ দুটো রক্তলাল টকটকে রক্তজবার ন্যায় লাল হয়ে আছে নাকের ডগা। শরীরের রক্তকণা যেন নোনতা জল আকারে চোখ ফেটে ঠিকরে পড়ছে। এরকম অপ্রত্যাশিত, অকল্পনীয়, অসম্ভাব্য ঘটনার বাস্তব চিত্র নিজের স্বচক্ষে দেখে সমুদ্রের উচ্ছ্বাসের মতো অসংখ্য প্রশ্ন তীব্র গতিতে মাথায় এসে বাড়ি খেল ইরফাদ সিনহার। সমগ্র দৃশ্য যেন পৌষ মাসের হাড় কাঁপানো হিমশীতল বাতাসের ন্যায় তাকে একবার মৃদু করে কাঁপিয়ে তুলল। পরক্ষণে আগুনের লার্ভার ন্যায় উত্তপ্ত হয়ে উঠল। ভিডিও অন করে ইরফাদ সিনহা। শত শত মানুষের ভিড়, ক্যামেরা, মাইক্রোফোন, সাংবাদিক। তার মাঝে হাতকড়া পরে দাঁড়িয়ে আছে অল্প সিনথিয়া। উৎসুক জনতার উপচে পড়া ভিড়। কারণ একটাই, কি করে মেয়ে হয়ে একটি পুরুষকে গুম করে দিল? এই প্রশ্নে পুরো শহর যেন তলপাড়। রাতের অন্ধকার রাস্তায় ক্যামেরার ফোকাসে চারদিক আলোয় আলোকিত। হাজার হাজার প্রশ্ন, কি করে করল? রায়হান রাফি এখন কোথায়? সে বেঁচে আছে কি না? সেই প্রশ্নের সম্মুখে মেয়েটি শুকনো মুখে, ফুটবল শরীরে, নিস্তব্ধ নয়নে তাকিয়ে আছে। যেন পৃথিবীতে সে আর নেই। সবাইকে ঠেলেঠুলে সরু রাস্তা বের করে দিচ্ছে কর্মরত পুলিশ সদস্য। মানুষের ফাঁকফোকর মেয়েটিকে বাহু ধরে বের করে আনছে মহিলা পুলিশ। আর সিনথিয়া তাদের সাথে তাল মিলিয়ে এলোমেলোভাবে হাঁটছে। চোখ দুটো রক্তলাল টকটকে রক্তজবার ন্যায় লাল হয়ে আছে নাকের ডগা। শরীরের রক্তকণা যেন নোনতা জল আকারে চোখ ফেটে নদীর ধারার মতো পড়ছে তার। এরকম অপ্রত্যাশিত, অকল্পনীয়, অসম্ভাব্য ঘটনার বাস্তব চিত্র নিজের স্বচক্ষে দেখে সমুদ্রের উচ্ছ্বাসের মতো অসংখ্য প্রশ্ন তীব্র গতিতে মাথায় এসে বাড়ি খেল ইরফাদ সিনহার। মেয়েটির চোখ দুটির রক্তক্ষরণ যেন পৌষ মাসের হাড় কাঁপানো হিমশীতল বাতাসের ন্যায় তাকে একবার কাঁপিয়ে তুলল। পরক্ষণেই আবার লার্ভার আগুনের ন্যায় শরীর গরম হয়ে উঠল। কান দিয়ে অনবরত ধোঁয়া উঠতে থাকল। হেডকোয়ার্টারের কেবিনে গম্ভীর হয়ে বসে আছে ইরফাদ। সাথে আছেন ডিআইজি প্রভাতরঞ্জন সরকার, থানার কয়েকজন এসআই সহ রিজভী শিকদার। ইরফাদ কাজের বাইরে কথা খুব কম বলে। তবে আজ তাকে আরেকটু অন্যরকম লাগায় প্রভাতরঞ্জন সরকার বলে, হোয়াট হ্যাপেন্ড মাই ডিয়ার? গতকালের নিউজ দেখেছ তো? এরপরও ইরফাদের কোনো নড়চড় নেই। মুখে কোনো কথাও নেই। প্রভাতরঞ্জন সরকার আবার বললেন, কেসটা তো এক ধাপ এগিয়ে গেল। তুমি খুশি হওনি? টেবিলে হাতের উপর ভর করে রাখা কপালটুকু থেকে হাত সরিয়ে নিল ইরফাদ। চোখ দুটি বন্ধ করে শরীর এলিয়ে দিল চেয়ারে। চেয়ারটা হালকা দুলিয়ে ক্ষীণ শ্বাস ছেড়ে শীতল গলায় বলল, কেস, এর দায়িত্ব কার উপর ছিল? অফ কোর্স, আই গেভ ইট টু ইউ, মাই ডিয়ার। প্রভাতরঞ্জন সরকারের সুস্পষ্ট গলা। ইরফাদ সিনহার গলা আবারও হিমশীতল। ইরফাদ চোখ বন্ধ করেই ডিআইজিকে বলল, তাহলে আমাকে না জানিয়ে মেয়েটিকে গ্রেফতার কেন করা হলো? এছাড়া তো ওই ছিল না ইরফাদ। সবকিছু উপর থেকেই নির্ধারণ করা হয়েছে। স্যাটিসফাইড আপনি? কি বলতে চাচ্ছ? মেয়েটিকে তুলে এনে লোকাপে ভরে সবাই স্যাটিসফাইড কিনা? হোয়াই নট? আসামি গ্রেফতার। ভিকটিমকে যত তাড়াতাড়ি উদ্ধার করতে পারবো আমাদের জন্যে তত ভালো। আপনি কি করে শিওর হচ্ছেন স্যার? মেয়েটি আসামি। প্রুফ হয়নি হয়ে যাবে। রায়হান রাফির চাচা ম্যাজিস্ট্রেট আশিক চৌধুরী ভিকটিমের সাথে আসামি সিনথিয়ার প্রেমের বিষয়টি শিওর করেছেন। তিনি জানিয়েছেন, পারিবারিকভাবে জানার পর চৌধুরী বাড়ির বউ হিসেবে সিনথিয়াকে রিজেক্ট করা হয়।
এবং রায়হান রাফিকে অন্যত্র বিয়ে করানো হলে এই মেয়েটি তা সহ্য করতে পারে না। মেয়েটি এত সাংঘাতিক যে মিসেস রাফিকেও প্রতি রাতে কল দিয়ে হেনস্থা করেন এবং বিভিন্ন হুমকিও দিয়েছেন। মিসেস রাফির কল লিস্টের কপি পাঠানো হয়েছে এবং তিনি সশরীরে সাক্ষী দিয়েছেন। অনিমা চৌধুরীর ভাষ্যমতে তাকে বিবাহের পর সিনথিয়া বিরক্ত করতেন, নানাভাবে ব্ল্যাকমেইল করতেন। যেহেতু বিবাহ সম্পন্ন হয়েই গেছে সেহেতু আর কিছুই করার নেই। এই বিষয়টি বুঝিয়ে বলতে রায়হান রাফি সেদিন আসামি সিনথিয়ার সাথে দেখা করার জন্যে বের হয়েছিলেন। এটারই সুযোগ নিয়েছেন আসামি। কল লিস্ট সহ আরও কিছু প্রুফ দেয়া হয়েছে। ইরফাদ সিনহা চোখ মুখ খিচে সিনেমাটিক গল্পটি গিলে নিলেন। ডিআইজি প্রভাতরঞ্জন সরকারের মুখে আবারও আসামি সিনথিয়া শুনে চটে গেলেন। গমগমে গলায় স্পষ্ট উত্তর দিলেন, আগে প্রমাণ হোক, তারপর আসামি বলবেন। যে মেয়ে হুমকি দিচ্ছে এটা জেনে কেউ দেখা করতে যাবে? এই সিনেমাটিক গল্প শুনে কি প্রমাণ হয়ে যায়? মেয়েটি আসামি। মেয়েটিকে রিমান্ডে নিলেই তো হয়ে গেল। বাকিটা গড়গড় করে বেরিয়ে আসবে। যা খুশি করুন। তুমি কি বলতে চাচ্ছ মেয়েটি নির্দোষ? নো স্যার। তবে সত্য মিথ্যার যাচাই না করে গ্রেফতার করার পক্ষপাতিত্ব নই। কিন্তু রাফির পরিবার থেকে কেস করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট দ্বারা ইমার্জেন্সি ওয়ারেন্ট পাঠানো হয়েছে। কিছু করার ছিল না। রাফি ও সিনথিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে চুল পরিমাণও তাদের দুই পরিবার জানত না। তাহলে এই তথ্য তাদের কাছে কি করে গেল স্যার? তুমি কি বলতে চাচ্ছ? আপনি যেটা ভাবছেন ওইটাই। কিন্তু থানা থেকে এসব কে বলবে? ওই প্রুফও যদি থাকতো, তাহলে ইরফাদ কি এখনো বসে আছে? ইরফাদ সিনহার গলায় কি যেন একটা ছিল। কিসের আভাস দিলেন তিনি? এমন কথায় রিজভী শিকদার নড়েচড়ে বসলেন। ইরফাদ সিনহার সুস্পষ্ট গলা, গাইন, সরি, কেসটা আমি আর নিতে পারছি না। ইরফাদের এমন সিদ্ধান্তে রিজভী শিকদার যেন এবার খুশি হলেন। এটাই কি চেয়েছিলেন তিনি? অন্ধের চোখে শেষ পটটি খুলে তিনি তো এটাই দেখাতে চান পুরো ট্রিটমেন্ট তার হাতেই হয়েছে। তবে প্রভাতরঞ্জন সরকারের নাকচ করা গলা, ইম্পসিবল। তুমি না করলে কে করবে? আমার অনুপস্থিতিতে যে কাজ এগিয়ে রেখেছেন, তিনি ভালো পারবেন আশা করি। প্রভাতরঞ্জন সরকার ইরফাদকে ভালোভাবেই চেনেন। সে যদি একবার বেঁকে বসে, তাহলে সে কাজ তাকে দিয়ে কেউ করাতে পারবে না। প্রয়োজনে সে জব ছেড়ে দিবে। ঘটনার জটিল মোড় দেখে তিনি বললেন, না করছো কেন? যে সম্মান আমি ফিরিয়ে দিতে পারবো না, সেই কাজ হাতে কেন নেব? মেয়েটি নির্দোষ হলে অবশ্যই সেটি জানানো হবে। পরিষ্কার এক গ্লাস স্বচ্ছ জলকে নর্দমার জলে মিশিয়ে যখন ভাববেন কাজটা ঠিক হয়নি, তখন কি ওই জল আবার গ্লাসে আগের ন্যায় তুলে এনে পান করবেন? কিসের সাথে কি তুলনা করছো? এটাই আমাদের সমাজ ব্যবস্থা স্যার। জেল খাটিয়ে আপনি যখন ওই মেয়েকে নির্দোষ বলে ছেড়ে দিবেন, সবাই হয়তো সামনে আহারে বলবে, কিন্তু মন থেকে তাকে কেউ কাছে টানবে না। এই আধুনিক যুগে তুমি এই সব নিয়ে ভাবো। হোয়াই নট? ধরে নিন, বিশাল জনসভায় আপনি স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। আপনার একটি সুন্দর সাবলীল কথায় সকলে একজোটে উপহাসের হাসি দিল। আর হাসতেই থাকলো। আপনি 100% কনফিডেন্ট, আপনি ভুল বলেননি, কিন্তু সকলের একজোটে হাসি দেখে আপনার কনফিডেন্ট লেভেল 0-তে নেমে আসবে স্যার। অ্যাম আই রাইট? কথার মাঝে পজ দিলেন ইরফাদ সিনহা। তারপর বললেন, যদি পাবলিক একজোট হয়ে আপনার মতো ডিআইজির কনফিডেন্স 0-তে নিয়ে আসতে পারে, তাহলে সাধারণ এই মেয়েটি এবং মেয়েটির পরিবারের কি হতে পারে? সমালোচনায় কান দেয়া উচিত নয় ইরফাদ। সমালোচনা বলতে ইতিবাচক ও নেতিবাচক আলোচনাকে বোঝায়। কিন্তু মেয়েটির সাথে যেটা হবে তা হলো শুধুই নেতিবাচক আলোচনা। কিছু মানুষকে এভয়েড করা যায়, পুরো দেশের মানুষকে না। আমরা সবাই জানি, 10-এর লাঠি 1-এর বোঝা। যা হবার তো হয়ে গেছে। এখন কি করব বলো? যে সম্মান আমি ফিরিয়ে দিতে পারবো না, সেই কাজ আমি করব না। ব্যাস, আমি যাচ্ছি। কিন্তু ইরফাদ বাবা, শোনো, কাজটা ঠিকঠাক করতে না পারলে পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ হবে। তো আমার কি? পুলিশ কি আমি একা? পুরো দেশে আর কেউ নাই? কাম ডাউন মাই সান, কাম ডাউন। রাগের মাথায় কোনো ডিসিশন নিও না। টেক ইউর টাইম। আপনার কি মনে হয় না ভেবেই ডিসিশন নিয়েছি?
এই কেসের কোনো ক্লু নেই। কিডন্যাপ নাকি অন্য কিছু? রায়হান রাফি কোথায়? বেঁচে আছে কি না? এসব কেবল প্রশ্ন। এর কোনোটির উত্তর আমাদের কাছে নেই। সিনথিয়া শুধুমাত্র মাধ্যম। রাফির সম্পর্কে সত্য তথ্য শুধু তার মাধ্যমেই আসতে পারে। ওই জন্য তাকে হাতে রাখা। মেয়েটি অনেক আতঙ্ক হয়েছিল। আপনি জানেন, তাকে নর্মালাইজ করার জন্যে আমার নিজের ফর্মের বাইরে যেতে হয়েছে। কত শত কথা খরচ করতে হয়েছে, যাতে রাফির সম্পর্কে আরও গভীরের তথ্য জানতে পারি। আপনারা কি মনে করেন? রিমান্ডে নিলাম, দুটো লাঠির বাড়ি দিলাম, আর সত্য বেরিয়ে আসলো। কিছু সময় মানুষের আবেগের সাথে মিশে তার ভেতরের কথাগুলো বের করতে হয় স্যার। তবেই না সমস্যার দোরগোড়ায় পৌঁছানো যায়। ওই জন্যেই তো তোমাকে কাজ দিয়ে আমি নিশ্চিন্ত থাকি। আমি জানি তুমিই পারবে। সরি স্যার, আমি আসছি, বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো ইরফাদ। আগুনে ঝলসানো চোখে রিজভী শিকদারের দিকে তাকালো, যেন চোখ দিয়েই ভস্মীভূত করে দিবে তাকে। তার চোখেই যেন মনের কথাটা প্রকাশ পেল। আইল কিল ইউ, রিজভী শিকদার। একবার শুধু প্রমাণ হোক। তারপর লম্বা লম্বা পা ফেলে বাইরে চলে গেল। রিজভী শিকদার তখনও ভাবছে কি ছিল ইরফাদ সিনহার ওই অগ্নিশিখা চোখে। বস্তিতে পাওয়া লাশের আপডেট এসেছে। ছেলেটিকে বিষ খাইয়ে মারা হয়েছে, এবং মুখ ভারী কিছু দিয়ে থেতলে দেয়া হয়েছে, যাতে কেউ না চেনে। নিখোঁজ সকল ব্যক্তিদের পরিবারকে ডিএনএ টেস্ট করার জন্য ডাকা হয়েছে। লাশটা নিখোঁজ কয়েকজনের মধ্যে কারো হতে পারে। এর মধ্যে ইরফাদ সিনহার অ্যাসিস্ট্যান্ট জানালেন, একজন তার সাথে গতকাল থেকে দেখা করতে চাইছেন। তিনি দেখা করবেন কিনা? ইরফাদ সিনহা তাকে ভিতরে নিয়ে আসতে বললেন। মিনিট দুয়েক পর একজন বয়স্ক লোক ভিতরে প্রবেশ করলেন। বসলেন মুখোমুখি। ইরফাদ সিনহা খুব স্বাভাবিক সুমিষ্ট গলায় বললেন, আসসালামু আলাইকুম চাচা। বৃদ্ধ লোকটি উত্তর নিলেন। তবে তাকে অপ্রস্তুত হতে দেখে ইরফাদ সিনহা আরেকটু নরম গলায় বললেন, ভয় নেই চাচা, নির্ভয়ে বলুন। আসলে বাবা, বসতিতে যে লাশটা পাইছেন, ওইটা আমার পোলার। আপনার ছেলে কি নিখোঁজ? থানায় ডায়েরি করেছিলেন? না বাবা, আমি ওরে খুন করছি। বৃদ্ধের কথায় ইরফাদের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল। মনে মনে ভাবল, কি বলে, পাগল নাকি? কিন্তু মুখে কোনো কথা বলল না। বৃদ্ধ লোকটি আবার তড়িঘড়ি করে বললেন, সব কমু বাবা, শুধু আমার একটা আবদার আছে, ওইটুকু রাখবেন দয়া করে। ইরফাদ কিছু বলে ওঠার আগেই বৃদ্ধ কাপা কাপা হাতে ইরফাদের বলিষ্ঠ হাত তার মুঠোয় পুরে ফেলেন। অনিমা এসেছে কারাগারে সিনথিয়ার সাথে দেখা করতে। দুজন মুখোমুখি দাঁড়িয়ে। মাঝখানে লোহার গারদ অনিমার টলমল চোখের প্রথম কথা, তুই এমন করতে পারলি সিনু? অনিমার বলা অবিশ্বাসের প্রথম তীরটি বুকে এসে বিদ্ধ হল সিনথিয়ার। দিয়াশলাইয়ের কাঠির ঘর্ষণে জ্বলে ওঠা আগুনের মতো বুকটা ধক করে জ্বলে উঠল। সে তো ভেবেছিল তার প্রাণপ্রিয় বন্ধু তাকে অন্তত সত্যি মিথ্যা জিজ্ঞেস করবে, কিন্তু তা না করে সোজাসুজি অপরাধীর কাঠগড়ায় তাকে দাঁড় করালো। এত হিংসা তোর মনে ছিল? এমন কথায় সিনথিয়া কামানের গুলি খাওয়ার মতো টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল। এমন দিন কেন আসলো তার জীবনে? এমন ভাবনার মাঝে অনিমা বলল, মেরে ফেলেছিস। এইবার সিনথিয়া নিজের শরীরের ভার আর টানতে পারল না। সিনথিয়া এক পা দুপা করে দেয়ালে ঠেকে গেল। এসব প্রশ্নের উত্তর তার কাছে নেই। নিজের শরীরের ভার পায়ের উপর না রাখতে পেরে সে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। অনিমার বলা এক একটা কথা যেন একটা বুলেট। ইরফাদ সিনহা কৌতূহল নিয়েই জিজ্ঞেস করলেন, বলুন, কি আবদার? আমারে ফাঁসি দেওনের আগে আমার পোলার দাফন করার সুযোগ কইরা দিবেন। পোলাডা বাইচা থাকতি মেলা জ্বালাইছে স্যার, তাই ভাতের সাথে বিষ খাওয়াইয়া মাইরা ফালাইছি। তারপর কেউ জানি চিনবার না পারে তাই ইট দিয়া মুখ ছেইচ্চা দিছি। তারপর ময়লার স্তূপে ফালাই আইছিলাম। ভাবছিলাম মাইরা ফালাইলেই বাইচ্চা জামু। কিন্তু পোলায় ময়লার মধ্যে ঘুমাইতাছে, আমি ঘুমাইতাছি আরামের বিছানায়। বাপ হইয়া তো আমি মাইনা নিবার পারতাছি না স্যার। ইরফাদ এমন অদ্ভুত ঘটনা শুনে পজ দিলেন। খানিকটা সময় পর বললেন, এসব কেন করলেন? আমার পোলা জুয়া খেলতো স্যার। টাকা দিয়ে নেশাপাতি করত। জুয়া খেইল্লা ঋণ হইত। তখন নেশার করবার পারত না। তখন চুরিও করত। পাড়ার লোক আমারে খবর দিত। তরপোলা চুরি কইরযা ধরা পড়ছে অঙ্কের বাড়িত।
মারত আছে, ছাড়া লইয়ায়। এই রকম দুঃখের চেয়ে বড় দুঃখ দুনিয়ায় আছে। আগে আগে সহ্য করবার না পাইরা মাইনষের হাতে পায়ে ধইরা পোলারে ছাড়াই নিয়া আইছি। পোলাক বুঝাইছি, কিন্তু পোলা তো বাপের দুঃখ বোঝে নাই, এগুলা ছাড়বার পারে নাই। যখন শুনতাম আমার পোলারে ধইরা মাইনষে বাইন্ধা রাখছে, মারত আছে, বিশ্বাস করেন, মনে হইতো বলি, ওরে ছাইরা দিয়া আমারে মারেন। বাপের চোখের সামনে পোলারে মাইনষে বাইন্ধা রাইখা মারে, এর থাইক্কা কষ্ট পৃথিবীতে মনে হয় দুইটা নাই। ওই জন্যে আমার পোলা আমি মাইরা ফালাইছি, আর তোকেও মারবার পারবো না। এই হৃদয়বিদারক কথা শোনার পর এই বাবা নামক জীবন্ত লাশকে কত ধারায় শাস্তির আওতায় আনবে, কোন শাস্তি তার প্রাপ্য, ভাবছে ইরফাদ। বৃদ্ধের চোখ দুটো শুকিয়ে যাওয়া নদী নেয়। লোকটি থেমে গিয়ে আবার বললেন, একসময় অতিষ্ঠ হইয়ার আগে দুঃখে মাইরা ফালাইছি, লাশ ফালা দিয়া আইছিলাম ময়লার ভিতরে, ভাবছিলাম কেউ জানব না, আমি এল্লা শান্তির ঘুম ঘুমামু। কিন্তু আমি আর ঘুমাইবার পারি নাই, পরে অনেকবার ওইখানে গেছি, ভাবছি তুইলা আইনা ঘরের মধ্যে কবর দিয়া বাপো বেটা একলগে ঘুমামু। পরে শুনলাম লাশ পুলিশ লইয়া গেছে, পরে খুঁজতে খুঁজতে এইখানে আইছি। আমি আমার দোষ স্বীকার করছি স্যার, আমারে ফাঁসি দেন, খালি তার আগে পোলাডারে শান্তি মতো ঘুমাইবার ব্যবস্থা করেন স্যার, দাফনের ব্যবস্থা করেন। ও কোনো দিন শান্তি পায় নাই স্যার। শেষের কথাগুলো যেন কিছু একটা মেশানো ছিল। এক বাবার করুণ আহাজারি যেন হৃদয়কে নাড়া দিয়ে তুলল ইরফাদ সিনহার। বিকেলের শেষ ভাগে ইরফাদ একটু ফ্রি হলো। অফিসের জন্য ব্যবহৃত ফোনটা সব সময় সচল থাকে, আর তার পার্সোনাল ফোনের নাম্বার সকল রিলেটিভসকে দেয়া। সেখানে অসংখ্য ফোন আসে, অসংখ্য মেসেজ আসে। সময়ের অভাবে কখনো দেখা হয়ে ওঠে না, অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ওপেনও করা হয় না। সেদিনের আশা কল সে ভুলেই গেছে। কত মানুষই তো ফোন দেয়, সময়ের অভাবে কল ব্যাক করা হয়ে ওঠে না। তবে আজ ফোন অন করেই একটি মেসেজ চোখে পড়ল তার, আমি মরে গেলাম ইরফাদ সাহেব। এই কথার পরে প্রথমেই সকালে দেখা ঘটনাটা মনে পড়ল তার। কয় তারিখের মেসেজ তা দেখা হলো না। সে ভাবল, মেয়েটা কি ওই সময়ে বাঁচার জন্যে তার কাছে আকুতি প্রকাশ করেছে। কিন্তু সে তো মেসেজই দেখেনি। তার কি একবার যাওয়া উচিত? তার কি মেয়েটিকে সাহায্য করা উচিত? 2 মিনিট বসে কারাগারের দিকে গেল ইরফাদ। গার্ডের ওপারের শক্ত মেঝেতে হাঁটুতে মুখ গুজে আছে সিনথিয়া। লম্বা চুলগুলো বাঁধন মুক্ত হয়ে মেঝেতে ছড়িয়ে আছে। ইরফাদ হালকা করে গলা খাকারি দিল। মেয়েটির কোনো নড়চড় হলো না। ইরফাদ শীতল কণ্ঠে ডাকল, সিনথিয়া। হিমশীতল মিষ্টি স্বরটি দেয়ালে এসে যেন বাড়ি খেল। তারপর প্রতিধ্বনিত হতে থাকল, সিনথিয়া থিয়া থিয়া। সিনথিয়া মুখ তুলে তাকালো। গার্ডের ওপারে দাঁড়িয়ে থাকে মানুষটিকে চোখ মেলে দেখল সিনথিয়া। টানা টানা মায়াবী চোখ দুটোতে বিষণ্ণতা আর অসহায়ত্বের প্রতিচ্ছবি। একদৃষ্টিতে স্মৃতিহারা মানুষের ন্যায় তাকে স্মৃতিচারণ করতে না পেরে যেন একদৃষ্টিতে চেয়ে আছে। সেটি বুঝতে পেরে ইরফাদ আরেকবার ডাকল, এই সিনথিয়া, শোনো। মেয়েটির চোখে ইরফাদের অস্তিত্ব যেন এইবার ধরা দিল। মাঝ সমুদ্রে হাবুডুবু খেয়ে ঘন হয়ে আসা শ্বাস যখন ক্রকুটোর সন্ধান পেয়ে স্বস্তিতে হাঁফ ছাড়ে, তারপর প্রাণপণে ছুটে এসে ঝাঁপটে ধরে সে খড়কুটোকে। সেরকম করেই যেন ছুটে এলো সিনথিয়া। তারপর দুহাতে খামচে ধরল লোহার গারদ। দুচোখে রক্ত ছলকে উঠল। বাঁশির মতো সরু নাকের ডগা লাল হয়ে উঠছে ক্রমেই। ঘটে যাওয়া অসম্ভাব্য, অনিশ্চিত ঘটনার বাস্তবায়ন তার ভিতরে যে ব্যথার পাহাড় গড়েছে তা চোখ ফেটে রক্ত আকারে বের হতে চাইছে। এত সময়ের জমিয়ে রাখা যন্ত্রণার চিহ্ন ফুটে উঠছে ছোট ছোট বিন্দু আকারে থুতনির ভাঁজে ভাঁজে। দুচোখের জল বাঁধ দিয়ে আটকে রাখতে গিয়ে কেঁপে কেঁপে উঠছে অধর যুগল। বাঁধ ভাঙা নদীর জলের ন্যায় চোখের স্বচ্ছ জল মুহূর্তেই গড়িয়ে পড়ল। মেয়েটিকে গ্রেফতারের পর স্তব্ধ হয়ে গিয়েছিল, তখন তো এভাবে কাঁদেনি। তবে তার চোখ দুটো অবলীলায় বলে দিচ্ছে এই একটা সুযোগের অপেক্ষায়ই ছিল এতক্ষণ। ইরফাদ যেন পুরো সিনথিয়াকে একচোটে পড়ে নিল। মেয়েটি শেষ ভরসা হিসেবে তার প্রতীক্ষায় সময় গুনেছে। অথচ সে কি না বলে এলো, এই কেস নিয়ে কাজ করবে না। চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে প্রভাতরঞ্জন সরকার। এই কাজ রিজভী শিকদারকে দিলে সমাধান যে হবে না তা তিনি ভালো করেই জানেন।
আর একবার না করে দিয়ে ইরফাদ যে কখনোই এই কাজ করবে না তাও সে ভালো মতোই জানেন। কি করবেন তিনি ভেবে পাচ্ছেন না। অশ্রুসিক্ত নয়নে একদৃষ্টিতে তাকিয়ে আছে সিনথিয়া। তার চোখের জলে ভিজে যাচ্ছে গলায় পেঁচানো ওড়নার উপরের অংশ। পলক ফেলার আগেই চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। এ অবস্থা দেখে দায়িত্বরত মহিলাকে তালা খুলে দিতে বলল ইরফাদ। তারপর তার কেবিনে নিয়ে যেতে বলল। ফেরার সময় ডিআইজির ফোনে ফোন দিল ইরফাদ। কেসটা আমি দেখব, তবে নেক্সট যেন এর মধ্যে আগাছা না আসে। ডিআইজির উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল ইরফাদ। এমন অসম্ভাব্য কথা শুনে প্রভাতরঞ্জন নিজেই হতভম্ব হলেন। এই প্রথম তিনি ইরফাদের মতো পরিবর্তন হতে দেখলেন। তবে মনে মনে খুব খুশি হলেন। ইরফাদ সিনথিয়াকে সামনের চেয়ারে বসতে বলল। তারপর বলল, রাফি সম্পর্কে যা জানো নিজে থেকেই বলবে। এত প্রশ্ন যেন না করতে হয়। সিনথিয়া মাথা নাড়ায়, কিন্তু মুখে কিছু বলে না। মাথা নিচু করে থাকে। তার দৃষ্টি আকর্ষণের জন্য ইরফাদ বলিষ্ঠ হাতে হালকা করে চাপড় দেয় টেবিলে। সিনথিয়া নড়েচড়ে বসে। তারপর ধীর গলায় বলে, কি বলবো? আমি বলে দিব। পিনপতন নীরবতা। ইরফাদ বুঝে নেয় এই মেয়ের সাথে নিজে থেকে কথা না বললে দিন গড়িয়ে রাত হবে তবুও কথা বের হবে না। তার কাছে এত সময় নেই। উপায়ান্তর না দেখে নিজেই বলল, রাফি জবলেস ছিল। জানো? ইনভেস্টিগেশনে জানা গেছে ওর ব্যাংক লোন নেয়া আছে। ইট সাবি গেধ মাউন্ট। ইউ নো। সিনথিয়া চুপ করে থাকে। উত্তর না পেয়ে ইরফাদ বলে, ইয়েস অর নো? নো। ইরফাদ জিজ্ঞেস করে, বাজে কোনো নেশা ছিল? সিনথিয়া চোখ নামিয়ে নেয় পুনরায়। ধীর গলায় উত্তর দেয়, শুনিনি কখনো। নেশা বা অন্য কিছু? না। ওনার সাথে তোমার পরিচয়? একটা ফ্রেন্ডের মাধ্যমে। ডিটেইলস বলো। নিজে থেকে। ও আমাদের কলেজে আসতো। ওর ছোট বোনকে কলেজ দিতে আসতো। ওখান থেকেই পরিচয়। তারপর ধীরে ধীরে। রায়হান রাফির কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ আছে? না। পার্সোনাল বিষয় শেয়ার ওর পছন্দ ছিল না? এমন কোনো কিছুই কি নেই? তাকে সন্দেহ করার মতো? না। তবে কয়েকদিন ধরে একটা কথা মনে হচ্ছে। একটা মেয়ে ছিল। অনেক আগে মেসেঞ্জারে নক করেছিল। মেয়েটি বলেছিল, আমার সাথে কথা আছে। কিন্তু আমার পাসওয়ার্ড রাফির কাছে ছিল। তাই রাফি মেসেজ দেখেই তাকে ব্লক করে দেয়। এবং আমাকে বলে, মেয়েটি খারাপ। অন্য আইডি থেকে নক দিলে যেন তাকে জানাই। এবং কথা না বলি। তারপর তারপর আর কথা বলিনি। মেয়েটির নাম মনে নেই। তবে আইডিতে ব্লকলিস্টে থাকতে পারে। পাসওয়ার্ড। ইরফাদের বলা পাসওয়ার্ড শব্দে খানিকটা অবাক হয় সিনথিয়া। এখন তাকে পাসওয়ার্ডও দিতে হবে। প্রাইভেসি ব্রেক করতে হবে। ওইখানে আর কিছু না থাকুক। রাফির সাথে বলা কনভারসেশন তো আছে, কিছু ছবিও আছে। ইরফাদ আবার বলে, পাসওয়ার্ড। একই শব্দ পুনরায় জোরালোভাবে উচ্চারিত হওয়ার সিনথিয়া মৃদু কেঁপে ওঠে। যে পাসওয়ার্ড দেয়া আছে সেটিই বা মুখে কি করে বলবে? সিনথিয়া বলে, লিখে দেই বা টাইপ করে দেই। ও হ্যালো। এত ভাবার কিছু নেই। কাজ শেষে লগ আউট করে দিব। সিনথিয়া নড়েচড়ে বসল। কি ছিল ইরফাদ সিনহার কথার মধ্যে? এমন তো সে ভাবেনি। তার মতো তুচ্ছ সিনথিয়ার আইডিতে নজর দেওয়ার সময় একজন এসপি র আছে নাকি? সিনথিয়া একচোটে পাসওয়ার্ড বলল। লাভ ইউ, রাফি। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নেয় ইরফাদ। বাম হাতে হাফ ফোল্ড করে নেয় ল্যাপটপ। এক পলক তাকায় সিনথিয়ার দিকে। নিজেকে চিড়িয়াখানায় বাদর মনে হয় সিনথিয়ার। ইরফাদের তাচ্ছিল্যের চাহনিতে চোখ সরিয়ে নেয় সিনথিয়া। ইরফাদ তাচ্ছিল্যের স্বরে বলে, শখ মেটেনি? ইরফাদের এই কথা শুনে একঝাঁক মৌমাছি চাক ভেঙ্গে এসে যেন সিনথিয়ার মাথায় একনাগাড়ে কামড়াতে থাকে। এমন লজ্জার মুখোমুখি তাকে হতে হলো। সিনথিয়া মাথা নুয়ে ফেলল। এই জন্যেই বলতে চাচ্ছিল না সে। লজ্জার থেকেও নিজেকে ছোট লাগছে এখন। কি ভাবছে মানুষটা, যার জন্যে জীবনের এত অধঃপতন? আত্মসম্মান, মানসম্মান সব শেষ। সেই নাম দিয়ে পাসওয়ার্ড। ছি, ছি, ছি। ওইদিকে ইরফাদ ব্লকলিস্ট চেক করল। সিনথিয়া তার মধ্যের কয়েকটা আইডি থেকে বৃষ্টি ভেজা মন আইডিটা দেখালো। ইরফাদ ব্লক ছাড়িয়ে একটা টেক্সট করল। এসপি সিনহা বলছি। মেসেজটি দেখা মাত্রই আপনি থানায় দেখা করবেন।
এরপর ইরফাদ সিনথিয়ার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করলো। তারপর সিনথিয়াকে বলল, এরপর ফার্স্ট সেন্টেন্স দিয়ে লগ ইন দিবে। শুধু রাফি ওয়ার্ডটা রিমুভ করা হয়েছে। পাসওয়ার্ড চেঞ্জ করার কথা শুনে সিনথিয়া অবাক হয়ে চেয়ে রইল। তার কাছে না শুনে পাসওয়ার্ড চেঞ্জ করলো। আইডির মালিক 2 ঘন্টার মধ্যেই থানায় হাজির হলো। এরপরের কথোপকথন। হু ইজ রায়হান রাফি? ডু ইউ নো মিস বৃষ্টি? ইয়াহ, আই নো অ্যাবাউট হিম। বাট হয়। পুরো গল্পটা যথাসম্ভব সংক্ষেপে বলল ইরফাদ। সবশেষে রাফির সম্পর্কে বলল। তিনি বিয়ে করেছেন। বিষয়টি হাইডও রেখেছেন। নিখোঁজের আগে সিনথিয়ার সাথে দেখাও করেছেন। কথা শুনে বৃষ্টি যেন খানিকটা অবাক হলো। ও বিয়ে করেছে? নাকি ফেঁসে গিয়েছে? ও করবে বিয়ে? ও তো মেয়েবাজ। রায়হান রাফির সাথে শুধু আমার সম্পর্ক ছিল এমন নয়। অনেক মেয়ের সাথেই তার সম্পর্ক ছিল। ও একটা ফ্রড। আগের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর আমার সাথে রিলেশন হয়। আবার আমার সাথে ব্রেকআপের পর সিনথিয়ার সাথে সম্পর্ক হয়। এভাবেই চলে আসছে। অনেক মেয়ের জীবন সে নষ্ট করেছে। আমার সাথে ব্রেকআপের পরে সেগুলো জানতে পেরেছি। তখন আর কিছুই করার নেই। তবে সিনথিয়া মেয়েটার ব্যাপারে আমি জানতে পেরেছিলাম। তাই ভেবেছিলাম বড় বোন হিসেবে এলার্ট করতে। রাফি অনেক জেদি। ও ছিনিয়ে আনা জিনিস খুব পছন্দ করে। তৃপ্তি পায়। আমার যখন এনগেজমেন্ট হয়, তারপরে আমার সাথে ওর পরিচয়। আমি তো আগের এনগেজমেন্ট ভেঙে ওর সাথে জড়িয়ে পড়েছিলাম। ওর জন্যে নিজের ক্যারিয়ার, ফিউচার সব নষ্ট করেছি। প্রত্যেকটা মেয়ের জীবনও এভাবেই নষ্ট করেছে। আপনি কোনো স্টেপ নেননি। স্যার, ডোন্ট মাইন্ড। জোর করে ইন্টিমেট হলে তাকে রেপ বলা যায়। কিন্তু কেউ যদি ভালোবাসার জালে পা দিয়ে স্বেচ্ছায় ইন্টিমেট হয়, তাহলে কি তা রেপ হয়? আমরা প্রত্যেকটা মেয়েই একই কাজ করেছি। তাই ওর বিরুদ্ধে কি স্টেপ নিব? থানায় এসে কি বলবো? দোষ তো আর ওর একার না, আমারাও দোষী। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলল, তারপর আবার বলল, তবে একটা কথা কি, রাফি যদি কোনো মেয়ের দিকে নজর দেয়, তাহলে ছলে বলে কৌশলে শেষ অবধি বিছানায় আনে। তবে সে জোর করে কিছু করবে না, এটা সিউর। যা হবে দুজনের সম্মতিতে। শেষের কথাগুলোতে ইরফাদের চোয়াল শক্ত হয়ে ওঠে। মুষ্টি হয়ে আসে বলিষ্ঠ হাতের আঙ্গুল, চোখের শিরাগুলো লাল হয়ে ওঠে। দাঁতে দাঁত পিষতে পিষতে অস্ফুট আওয়াজ করে বলে, স্কাউন্ড্রেল। বৃষ্টি চলে যাওয়ার পর সিনথিয়াকে আবার কেবিনে ডাকা হয়। সিনথিয়া বসে সামনের চেয়ারে। ইরফাদের শরীর হিম করা গলা। হ্যাভ ইউ গট ইন্টিমেট উইথ রাফি? আচমকা এমন একটা প্রশ্নে ভড়কে গেল সিনথিয়া। এমন আপত্তিকর একটা প্রশ্নের সাথে সে পরিচয় নয়। অন্য পুরুষের সাথে এইসব আলোচনা তার কাছে তো ভীষণ লজ্জার, আপত্তিকর। কেশের সাথে এসবের কি সম্পর্ক? সে যেন ভাষা হারিয়ে ফেলল। এরপর যদি তাকে প্রশ্ন করে, তার সাথে আর কি কি হয়েছে, কি উত্তর দিবে সে? ইরফাদের বরফের মতো ঠান্ডা গলা। আই সে, হ্যাভ ইউ গট ইন্টিমেট উইথ হিম? সিনথিয়া চুপচাপ মাথা নিচু করে রইল। তার জীবনে আর কি কি দেখা বাকি আছে? আর কত কিছুর সম্মুখীন হবে সে? আর কত লজ্জা পেতে হবে? আর কত সহ্য করতে হবে তাকে? তার তো আর সহ্য হয় না। আর কত খেসারত সে দিবে? মুখটা ছোট হয়ে আসে তার। কিভাবে কি বলবে সে? তবুও জড়িয়ে আসা গলাটা ছিঁড়ে ছিঁড়ে বলে, ও তো ভদ্রসভ্য ছিল। ও আমাকে ভালোবাসতো। এমন কিছুও করবে না যাতে আমার সম্মানহানি। বাকিটা আর বলা হলো না। ইরফাদের ঝাঝালো গলা। ভালোবাসার এই নমুনা। আই সে ইউ, হ্যাভ ইউ গট ইন্টিমেট উইথ হিম? ইয়েস অর নো? সিনথিয়া ইরফাদের দিকে তাকালো। ইরফাদের মুখাভঙ্গি বদলে গেছে। বদলে গেছে তার গলার স্বর। তার সাথে বলা ক্ষণিকের নরম গলাটা কেবল এক মুখোশ। এই যে রাগী, ফুলে ফেপে ওঠা গরম চোখের মানুষটাই যে আসল সে কেন বারবার ভুলে যায়। এসপি কি রাফিকে নিয়ে সাফাই শোনার জন্যে বসে আছে? রাফি তার চোখে কেমন, তা কি সে জানতে চেয়েছে? তাহলে এই বিশ্বাসঘাতক মানুষটার সাফাই কেন করছে সে? সিনথিয়া নিজের বেহায়া মনকে দুচাপড় বসিয়ে উত্তর দিল, না, এসব কোনো দিন হয়নি। ইরফাদের পাল্টা প্রশ্ন, ডিড হি টাচ ইউ? এই ভয়টাই তো পেয়েছিল সে। এই মুহূর্তে কি বলবে সে? যদি বলে টাচ করেনি কখনো, কিন্তু সেইটা তো মিথ্যা হবে। আর যদি সত্যি বলে,
তাহলে যদি প্রশ্ন করে কি কি করেছো, তাহলে কি করে বলবে রাফি তাকে চুমু খেয়েছিল? এমন কথা বলার আগে সে মরে যাবে। তবুও বলতে পারবে না। ইরফাদ সিনহা আবার বলল, ইয়েস অর নো। এবারের গলার স্বরটা যেন কাচের মতো সোজা গিয়ে দেয়ালে লাগলো, তারপর ভেঙে চুরচুর করে মেঝেতে পড়ল। গলার টোন শুনেই ভড়কে গেল সিনথিয়া। দমটা যেন ফাঁসির দড়িতে আটকে গেল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছেন তিনি? এসব কি কেসের জন্যে খুব দরকার? ইরফাদ সিনহার আবারও সেই হিমশীতল গলা, যা সিনথিয়াকে বরফের মতো জমিয়ে দিচ্ছে। ইটস আ সিম্পল কোয়েশ্চেন সিনথি। অ্যান্সার মি, ইয়েস অর নো। সিনথিয়া কাপা কাপা স্বরে বলল, ইয়েস। ইরফাদের দাঁতে দাঁত পিষে বের হওয়া চাপা স্বর। গেট আউট ফ্রম হিয়ার। আউট। সিনথিয়া চেয়ারে শরীরের ভার ছেড়ে দিয়ে ভাবছে। ইরফাদ সিনহা তার উপর কি রেগে গেল? এখন যদি উঠে না যেতে পারে, এসপি কি বেশি রেগে যাবে? কিন্তু এক ধমকে যে তার পায়ের শক্তি যে শেষ। অন্ধকারের ডুবে আছে গার্ডদের চার দেয়াল। পাহাড় ধসের মতো নেমে আসা ক্লান্তিতে ঘুমের অতলে ডুবে গেছে সিনথিয়া। বহুদিন তার চোখে ঘুম নেই। তবে আজ শরীর তাকে ছুটি দিয়েছে। চোখ দুটো বন্ধ হয়ে গেছে তার থেকে অনুমতি না নিয়েই। নিস্তব্ধ, নিঃশব্দ, নিঝুম রাত পৌঁছে গেছে শেষের ঠিকানায়। সিনথিয়া ঘুমে আচ্ছন্ন। গার্ডের লোহার দরজাটা হঠাৎ টুং করে উঠে। ঘুম হালকা হয়ে আসে। ভেসে আসে বহু সাবধানে ফেলা পায়ের মৃদু আওয়াজ। গভীর ঘুম বন্য হরিণের ন্যায় ছুটে পালিয়ে যায়। তার অনুভূতি নাড়া দিয়ে বলে কেউ যেন তার দিকেই গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। তুষারপাতের ন্যায় হিমশীতল হয়ে আসে তার শ্বাস। ঘন হয়ে আসে বুকের মধ্যে। চোখ দুটো ভয়ে কোটরে লুকাতে চায়। চোখ টেনে তাকানোর সাহস হয়ে ওঠে না। চোখ খুলে কাকে দেখবে সে? জীবনের টানাপোড়েনে আর কত কি দেখবে সে? এই বদ্ধচার দেয়ালের ঘরে অচেনা মানুষের অস্তিত্ব টের পেয়ে ভেতরে ভেতরে ভেঙ্গে পড়ে। সে ডাঙায় উঠে আসা মাছের মতো ভেতরে ছটফট করে। মুখ দিয়ে কিছু বলতে পারে না। শ্বাস চেপে রাখে শব্দ হওয়ার ভয়। ঠিক তখনই তার খুব কাছে ঘন হওয়া বরফের ন্যায় শীতল শ্বাস তার চোখে মুখের উপর ঠিকরে পড়ে। অন্ধকার ঠেলে ভয় ভীতি ছুঁড়ে ফেলে লাফিয়ে ওঠে সিনথিয়া। তারপর কাপা কাপা গলায় বলে, কে? অন্ধকারের ডুবে আছে গার্ডদের চার দেয়াল। পাহাড় ধসের মতো নেমে আসা ক্লান্তিতে ঘুমের অতলে ডুবে গেছে সিনথিয়া। বহুদিন তার চোখে ঘুম নেই। তবে আজ শরীর তাকে ছুটি দিয়েছে। চোখ দুটো বন্ধ হয়ে গেছে তার থেকে অনুমতি না নিয়েই। নিস্তব্ধ, নিঃশব্দ, নিঝুম রাত পৌঁছে গেছে শেষের ঠিকানায়। সিনথিয়া ঘুমে আচ্ছন্ন। গার্ডের লোহার দরজাটা হঠাৎ টুং করে উঠে। ঘুম হালকা হয়ে আসে। ভেসে আসে বহু সাবধানে ফেলা পায়ের মৃদু আওয়াজ। গভীর ঘুম বন্য হরিণের ন্যায় ছুটে পালিয়ে যায়। তার অনুভূতি নাড়া দিয়ে বলে কেউ যেন তার দিকেই গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। তুষারপাতের ন্যায় হিমশীতল হয়ে আসে তার শ্বাস। ঘন হয়ে আসে বুকের মধ্যে। চোখ দুটো ভয়ে কোটরে লুকাতে চায়। চোখ টেনে তাকানোর সাহস হয়ে ওঠে না। চোখ খুলে কাকে দেখবে সে? জীবনের টানাপোড়েনে আর কত কি দেখবে সে? এই বদ্ধচার দেয়ালের ঘরে অচেনা মানুষের অস্তিত্ব টের পেয়ে ভেতরে ভেতরে ভেঙ্গে পড়ে। সে ডাঙায় উঠে আসা মাছের মতো ভেতরে ছটফট করে। মুখ দিয়ে কিছু বলতে পারে না। শ্বাস চেপে রাখে শব্দ হওয়ার ভয়। ঠিক তখনই তার খুব কাছে ঘন হওয়া বরফের ন্যায় শীতল শ্বাস তার চোখে মুখের উপর ঠিকরে পড়ে। অন্ধকার ঠেলে ভয় ভীতি ছুঁড়ে ফেলে লাফিয়ে ওঠে সিনথিয়া। তারপর কাপা কাপা গলায় বলে, কে? 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 শব্দটা চার দেয়ালে বাড়ি খায়। কালো মেঘের ন্যায় অন্ধকার কক্ষ, চোখ দুটো যেন ছেপে আসে সিনথিয়ার। অন্ধকার হাতড়ে উঠে দাঁড়ায়। পায়ের শব্দটা গাঢ় থেকে নিমিষেই শূন্যের মতো যেন মিলিয়ে যাচ্ছে। আলো জেলে স্তব্ধ হয়ে দাঁড়ায় সিনথিয়া। কই কেউ নেই তো। সিনথিয়া গার্ডের দরজার কাছে এসে দাঁড়ায়। কোথাও কেউ নেই। তাহলে এতক্ষণ যা হলো, তা কি করে সম্ভব? ঝলমলে আলো আর তপ্ত রোদে ফেটে যাচ্ছে সকালবেলা। ভ্যাপসা গরমে আগুনের ন্যায় পুড়ছে সিনথিয়ার শরীর। তবে তার হেলদল নেই। গুটিসুটি মেরে বসে আছে সেই রাত থেকেই। দুটো চোখ চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে একজন মানুষের, যার দেখা পেলেই গড়গড় করে বেরিয়ে আসবে সকল তালাবদ্ধ কথা। জীবনের এই অভিশপ্ত সময়ে ওই একজন মানুষ আলোর দিশা হয়ে ধরা দিয়েছে।
যার ভরসায় এখনো আশা করে আছে সে একদিন হয়তো মুক্তি মিলবে। কিন্তু মানুষটা কি এই তুচ্ছ সিনথিয়ার সন্ধানে আসবে? অনিশ্চিত জেনেও সিনথিয়া অপেক্ষায় থাকে। কালকে তার উপর ক্ষিপ্ত, রুষ্ট মানুষটি কোনো প্রয়োজনে যদি তার খোঁজে আসে। সকাল সকাল তীব্র রোদে ফেটে যাচ্ছে দক্ষিণমুখী বেলকুনি। রোদের তির্যক রশ্মি চাপা দিতে থাই গ্লাস টেনে, পর্দা ফেলে পুনরায় বিছানায় বসে ইরফাদ। এক পা বিছানায় ভাঁজ করে ফেলে তার উপর বালিশ টেনে নেয়। ল্যাপটপ তুলে নেয় কোলের উপর। অফিস যাওয়ার আগে আরেকটু তথ্য দরকার। তাই খাবার সময়টুকুতে বাকি কাজটাও সেরে নিবে সে। সাইড টেবিলের মিনিট রেতে নাস্তা দিয়ে গেছে ইভা। মেয়েটা মায়ের মতো করে যত্ন নেয় তার। বয়সে ইরফাদের ছোট, তবে দায়িত্বের বেলায় যেন বড় বোন। 5 মিনিট আগে ওটস, ইয়োগার্ট, মধু মেখে উপরে ফ্রুটস সাজিয়ে দিয়ে গেছে মিনিট রেতে। মেয়েটা খুব শৌখিন। প্রতিদিন এই কমন নাস্তাটা খুব যত্ন করে সুন্দর করে পরিবেশন করে। ট্রেতে থাকা চামচের সার্ভিং ডিশে ওটসার ফ্রুটস মেখে নিচ্ছে ইরফাদ। এমন সময় ফোনটা বেজে ওঠে। ইরফাদ, তোমাকে সিমলাপুর ছদ্মনাম যেতে হবে। ওখানে দুর্ঘটনা ঘটেছে। 10টার মধ্যে পৌঁছাতে হবে। প্রভাতরঞ্জন সরকার ফোন দিয়েছেন। উত্তরে ইরফাদ বলে, ওকে স্যার। ফোন রাখতেই দরজার ওপাশে থেকে একটি মিষ্টি গলা ভেসে আসে। আসবো মামাই। টিয়া পাখির মতো স্বর শুনে দরজার পানে তাকায় ইরফাদ। দরজা হালকা ফাঁক হয়েছে। তবে এপাশের অনুমতি না পেলে টুম্পা ওখানেই দাঁড়িয়ে থাকবে। ইরফাদ ডাকে, আসো আম্মু। টুম্পা নরম তুলতুলে পা ফেলে ভেতরে আসে। মুখ গম্ভীর, থমথমে। চাঁদের মতো মুখটা পানিহীন অর্ধমৃত গাছের ন্যায় নেতিয়ে পড়েছে। ইরফাদ ট্রেতে ডিশ রাখে। ল্যাপটপটি এক হাতে ফোল্ড করে রেখে, বিছানা থেকে নেমে টুম্পাকে দুহাতে শূন্যে তুলে কোলে নেয়। মুখ পানে চেয়ে বলে, কি হয়েছে মা? টুম্পা কথা বলে না, শুধু চুপচাপ থাকে। ইরফাদ জানে মেয়েটা কখন এত স্তব্ধ হয়ে যায়। তাই আর জিজ্ঞেস করার কিছু নেই। ছোট্ট টুম্পার কপালে ছোট্ট হামি দেয় ইরফাদ। তারপর বলে, মামুনিকে বকবো। ওকে। টুম্পা চুপ করে থাকে। যার অর্থ, তার মাকে বকা যাবে না। ইরফাদ মৃদু হাসে। তারপর বলে, ওকে, তুমি যা চাও তাই হবে, হ্যাপি। নাও স্মাইল। ছোট্ট টুম্পা ঠোঁট ছড়িয়ে দেয়। রাতের সেই বিস্ময়কর ঘটনা বলার জন্য সিনথিয়া পথপানে চেয়ে আছে। কিন্তু ইরফাদ সারাদিনে একবারও এলো না। সে যদি এই ঘটনা অন্য কাউকে বলে কেউ গুরুত্ব দিবে না। হয়তো বিশ্বাসও করবে না। আবার যদি কাউকে না জানায়, এই গারদে ভয় ভয় আজ রাতে সে পরপারে চলে যাবে। কাছাকাছি দায়িত্বরত মহিলা পুলিশকে ডাকে সিনথিয়া। এসপি সাহেব আসবেন না। মহিলা পিটপিট করে তাকালো সিনথিয়ার দিকে, যেন হীরা পান না চেয়ে বসেছে। সিনথিয়া নিজেকে গুছিয়ে নিয়ে কৌশলে জিজ্ঞেস করল, না মানে, আমার কেস তো তিনিই দেখছেন। আমাকে জিজ্ঞাসাবাদের সময় কিছু ইম্পর্ট্যান্ট টপিক ভুলে গিয়েছিলাম। এইটা মনে পড়লে বলতে বলেছিল। তিনি কি আসবেন না? না। খুব প্রয়োজন ছাড়া তিনি থানায় আসেন না। তিনি হেডকোয়ার্টারে থাকেন। সিনথিয়ার এত সময়ের অপেক্ষার উপর এক বালতি পানি ঢেলে পড়ল। তাহলে কিভাবে গতরাতের ঘটনা বলবে? আবার রাত আসতে চলল। আজ এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কি হবে? যে করেই হোক এই কথা তার জানাতেই হবে। সে একটি সূক্ষ্ম প্রচেষ্টা চালালো। স্বার্থ বলেছিল বিষয়টি মনে পড়লেই যেন জানাই। খুব ইমার্জেন্সি। তাহলে কিভাবে জানাবো? ডিপার্টমেন্টে জানানো হবে। প্রয়োজন হলে আপনাকে ডাকা হবে। সিনথিয়া একটু হাফ ছাড়ল। একটা তো উপায় বের হয়েছে। এতেও সে একটু স্বস্তি পাচ্ছে। যে করেই হোক তাকে ঘটনাটা জানাতেই হবে। সিমলাপুর নয়াঘাটের পাড়ে দাঁড়িয়ে আছে ইরফাদ। সাথে তার সহকারী কয়েকজন। ঘাটের সিঁড়িতে মিলেছে আরেকটি লাশ। কিন্তু এবারের চিত্রটি ভিন্ন। বিধ্বস্ত অবস্থা পড়ে আছে এক তরুণী, যার হৃৎপিণ্ড বুক থেকে চিরে বের করা হয়েছে। রক্তে ভেজা শরীর। ডান গালে কালো কালিতে একটি সূক্ষ্ম চিত্রকর্ম। তার মধ্যে কালো কালিতে ক্ষুদ্র ক্ষুদ্র লেখা আছে কিছু একটা। ইরফাদ তার অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্য বলে, জাবির দেখো তো কি লেখা আছে। জাবির লাশটির গালের পর্যবেক্ষণ করে। না কিছু বোঝা যাচ্ছে না। হাতে থাকা ম্যাগনিফাইং গ্লাস ধরে জাবির। তারপর বলে, প্রেমিক। স্যার, মনে হচ্ছে প্রেম ঘটিত বিষয়। জাবিরের কথা শুনতে শুনতে স্টিয়ারিং ঘুরায় ইরফাদ। লাশ পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে।
ইরফাদ বলে, বলো, তারপর? আমি বুঝাতে চাচ্ছি স্যার, যেহেতু মেয়েটির হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে, আবার এমন একটি ওয়ার্ড লিখে দিয়েছে, মনে তো হচ্ছে প্রেম ভালোবাসার কেসই হবে। তাই এখনকার জেনারেশনে যেমন প্রেম আর কি, একসাথে অসংখ্য ফায়ার কন্টিনিউ করে, ওরকম কিছু টের পেয়ে হয়তো মার্ডারটা করা হয়েছে। কিন্তু জাবির, আমি তো অন্য কিছু দেখছি। রাত 9টা, উত্তরমুখী বেলকুনিতে দুজন কপোতক্পতি মুখোমুখি আরাম করে বসে আছে। সদ্য ফোটা ফুলের ন্যায় তাদের নতুন জীবন, শোভা আর সুরভিতে ভরপুর তাদের সময়। আর এটাই স্বাভাবিক, দুজনে গল্পে মশগুল। তাদের গল্পের বিষয় জানা নেই, তবে কথার ফাঁকে ফাঁকে অল্প বয়সী তরুণ তরুণীরা কোমল হাতের উল্টো পাশে অধরের শীতল স্পর্শ দিচ্ছে বারংবার। কখনো বা এলোকেশি চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাদের খুনোসুটি জানালায় দাঁড়িয়ে দেখছে ইভা, নিজের জীবনের সাথে মিলিয়ে পাওয়া না পাওয়ার হিসেব কষে। যখন ফলাফল মিলছে না, তখন দুচোখ বেয়ে অঝোর ধারায় ঝরছে অশ্রুবিন্দু। 5 বছর বয়সী টুম্পা চুপচাপ বসে আছে বিছানায়। শিশু টুম্পা হয়তো মায়ের কান্নার কারণ জানে না, তবে কান্না যে ব্যথা পেলে আসে তা তো সে জানে। আর মায়ের কান্না তার স্তব্ধ হওয়ার কারণ। ইভা জানালার পানে চেয়ে চোখের জল ফেলছে। ইরফাত দাঁড়িয়ে আছে ঠিক পেছনে, সামনের বেলকুনিতে ছোট্ট ভালোবাসার যে ঘর গড়ে উঠেছে। তাদের খুনসুটি দেখেই ইভার পুরনো স্মৃতি জেগে ওঠে, কষ্ট পায়। ছোট্ট টুম্পা বুঝতে না পারলেও ইরফাদ তো বোঝে। এদিকে ভুলকে শক্ত হাতে দমন করা ইরফাদের প্যাশন। তাই পেছনে থেকে শক্ত গলায় বলে, ইভা, এক কথা কতবার বলবো তোকে? রুম চেঞ্জ করতে বলেছিলাম না? পেছনে থেকে ইরফাদের বজ্রকণ্ঠ শুনে ভেতর থেকে কেঁপে ওঠে ইভা। পেছনে ঘোরার আর সাহস পায় না। দুহাতে তড়িঘড়ি করে চোখের জল মোছে। ইরফাদ টুম্পাকে বিছানা থেকে কোলে তুলে নেয়, ছোট্ট হামি দিয়ে নামিয়ে দেয় কোল থেকে। তারপর বলে, বাবা, দেখো তো নানু ভাই কি করে। টুম্পাকে বাইরে পাঠিয়ে দেয়াতে ইভা আরো ভয়ে জমে যায়। ইরফাদ এবার আরো শক্ত গলায় বলে, এদিকে ঘোর, তোকে রুম চেঞ্জ করতে বলছি না। ইভা জানে, কথা অমান্য করা ইরফাদের পছন্দ না। তাই সে কথা মতো ঘুরে দাঁড়ায়, মাথা নিচু করে রাখে, কথার উত্তরে মাথাও নাড়ায়। তারপর ভয় ভয় অস্ফুট স্বরে বলে, টুম্পা অন্য রুমে শিফট হতে চায় না ভাইয়া। অন্য রুমে গেলে রাতে ঘুমায় না, ওই জজন্য আর কি। ইরফাদ চোখ রাঙিয়ে বলে, ফার্দার যেন এই জানালায় দাঁড়াতে না দেখি। গট ইট। ইভা আবার মাথা নাড়ে। ইরফাদ বেরিয়ে যেতে নিয়ে থামে। তারপর বোনের দিকে ঘুরে নরম গলায় বলে, ভুল জিনিস স্মৃতিচারণ করে কষ্ট পাওয়া আরেকটা বড় ভুল। তাই যত তাড়াতাড়ি মুভঅন করবে, তত ভালো। তোমার কান্নার ইফেক্ট ছোট্ট বাচ্চার উপর পড়ে। সো ফরগেট ইউর পাস্ট। সিনথিয়ার অপেক্ষার ফলাফল শূন্য। ইরফাদ আসেনি। তার ভিতরের জমে থাকা ভয়ভীতির রাতের কথা বলা হবে না। আজকের রাত্রি নির্ঘুমে কাটবে নিশ্চিত। ভয় ভয় নিজেকে গুটিয়ে নেয় আরো। রাতের কথা ভাবতেই বুক চিরে হাহাকারে চোখ থেকে অনবরত জল পড়তে থাকে। হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে রাখে। এমতাবস্থায় একজন মহিলা পুলিশ এগিয়ে আসেন। নিজের ফোনটি সিনথিয়ার দিকে এগিয়ে দিয়ে বলেন, ইরফাদ স্যার কথা বলবেন। বাক্যটি যেন স্বস্তির পরশ হয়ে বকুল ফুলের মতো তার উপর ঝরে পড়ল। এই অসহনীয় মুহূর্তে এই একজন মানুষ তাকে আলোর সন্ধান দেয়, সাহস দেয়। সে ছুটে এসে বাঘিনীর মতো থাবা দিয়ে ফোনটি নেয়। তারপর ক্ষীণ কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। সালামের উত্তর নিয়ে অপর পাশের মানুষটা শীতল গলায় বলল, আর ইউ ওকে? প্রচণ্ড বিষণ্ণতায় প্রতি মুহূর্তে ডুবতে থাকা সিনথিয়ার জীবনে এই বাক্যটুকু বলার জন্যে অবশিষ্ট কেউ ছিল। ভাবতেই সিনথিয়া শূন্যে তাকিয়ে থাকে। প্রতিনিয়ত চোরাবালিতে ডুবে যাচ্ছে সে। তার পাশে আজ কেউ নেই, কেউ না। সে বেঁচে আছে কি না এইটুকু দিয়েও হয়তো কারো কিচ্ছু যায় আসে না এখন। সে ঠিক আছে কি না, ভালো আছে কি না, এসবের দাম এখন শূন্যের কোঠায়। এমন একটা জায়গায় দাঁড়িয়ে এত বড় মাপের একজন মানুষের মুখে তার ঠিক থাকার প্রশ্ন শুনে চোখের জল নীরবে গড়িয়ে পড়ে। ভাগ্যের বেড়াজালে এক অকল্পনীয় মরণ ফাঁদে আটকে পড়া, প্রতিনিয়ত নতুন নতুন যন্ত্রণার স্বাদ পাওয়া। ঝাঁঝরা হওয়া বুকে ব্যথাগুলো আগুনের ফুলকি আকারে ঝিলিক দিয়ে ওঠে। বুক ভারী হয়ে আসে। অসহনীয় যন্ত্রণায় গলা ভারী হয়ে আসে। ক্ষীণ হয়ে আসে স্বর। সেই ক্ষীণ স্বরে বলে, হুম,
মিলিসেকেন্ডের মধ্যেই ওপাশ থেকে ইরফাদের শীতল কণ্ঠে ভেসে আসে, কাঁদছো কেন? কথাটি যেন হৃদয়ের অন্তঃস্থলে গিয়ে ঠেকে সিনথিয়ার। সেকেন্ডের জন্যে শ্বাস বন্ধ হয়। ঘন হয়ে আসা শ্বাস বেরিয়ে আসে, ধুকপুকুনি হয়। এই যে তার আত্মার বান্ধবী, চোখের পানি দেখেও তো বলল না কাঁদছিস কেন। চোখের জলের উপর মুখের কথায় আগুন ধরিয়ে দিয়েছে কতজন। আরও কত শত কাছের মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে তার থেকে। যে পৃথিবীতে একই বিছানায় মুখ ঘুরিয়ে শুয়ে থাকা এমন কিছু স্বামী আছেন যারা স্ত্রীর পাশে শুয়েও কান্নার শব্দ শুনতে পায় না। পেলেও কনফিউশনে বলে কাঁদছো নাকি। সে একই পৃথিবীতে ফোনের অপর পৃষ্ঠের মানুষটা তার কেউ না হয়েও, তাকে স্বচক্ষে না দেখে এতটা দূরত্বে থেকেও একদম শতভাগ নিশ্চিত হয়ে কি করে বলল, কাঁদছো কেন। তিনি কোনো কনফিউশন রাখেননি। তিনি বলেননি কাঁদছো নাকি। সে সরাসরি কান্নার কারণ জানতে চেয়েছে। কিভাবে বুঝলেন তিনি? সে তো কেঁদেছে নীরবে, নিঃশব্দে। তাহলে ফোনের অপর পৃষ্ঠের মানুষটি কি করে বুঝল? সিনথিয়া চুপ করে থাকে। চোখের জল টুপটুপ করে পড়ে। ওপাশে থাকা ইরফাদ শীতল গলায় বলে, ভালো খারাপের সংমিশ্রণেই জীবন। খারাপ সময়ের মোকাবেলা যত শক্ত হাতে করবে, ততই কষ্ট কম পাবে। ভেঙ্গে পড়া যাবে না। জানো তো, রাত যত গভীর হয়, ভোর তত নিকটে আসে। সো, ডোন্ট ক্রাই। সিনথিয়ার দুঃখের সাগরে এক চিমটি ভালোর মুহূর্তের ছোঁয়া পেয়ে যেন আরো ফুরবল হয়ে পড়ে। চোখের জল বাঁধ ভেঙ্গে গড়িয়ে পড়ে। নিজেকে সংযত করতে নিজের হাতের আঙুল কামড়ে ধরে। খানিকটা সময় পর ইরফাদ বলে, কিছু বলবে বলেছিলে। সিনথিয়া কান্না মুছে নেয়। স্বাভাবিকভাবে বলার চেষ্টা করে, আমার মনে হলো কাল রাতে এইখানে কেউ এসেছিল। মনে হয় কথার কোনো ভিত্তি নেই, কিন্তু আমার তো মনে হলো মানে, কেউ এসেছিল সিউর। নাইটমেয়ার হতে পারে, কিন্তু আমার তো সত্যি মনে হলো। তুমি সেফ জোনে আছো সিনথি। রাখছি। ওপাশের মানুষটার রাখছি বলা উপেক্ষা করে নির্লজ্জের মতো সিনথিয়া আবার বলল, কিন্তু আজও যদি আসে। আমার খুব ভয় করছে। দম বন্ধ হয়ে আসছে। খানিকটা দম নিয়ে আবার বলে, এর আগে রাফির মতো আমাকেও কিডন্যাপিং এর চেষ্টা করা হয়েছে। দুটো মুখোশধারী মানুষ আমাকে ধরার জন্যে। ওয়ার। হুম। আমাকে ইনফর্ম করেছো। বুঝলেন তো, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমি তো সেদিন আপনাকে 3টা কল দিলাম। না হলো রিসিভার, না করলেন কল ব্যাক। আমি তো তখন নিজেকে বাঁচাতে রাস্তা দৌড়ে বেড়াচ্ছি। একটা মেসেজও করলাম। বাবা থানায় হেল্প চেয়ে অপমানিত হয়ে গেলেন। সেদিন কোনো রকম বেঁচে ফিরলাম। তবে মরে গেলেই ভালো হতো। পরের দিন মানসম্মান অন্তত যেত না। আমি বিজি ছিলাম। কিন্তু অন্য সময়েও তো বলা যেত। এই যে আজ বললাম। ওকে, ডিটেলস বলো। মাঝ রাত্রি মা ফিসফিসিয়ে কথা বলছে তার বয়ফ্রেন্ডের সাথে। আজকে নিউজ দেখেছো? কি যে অদ্ভুত। কি? একটি মেয়েকে মার্ডার করে ফেলে রাখা হয়েছিল। তার হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে। দেখেছি তো। আমি খুব ভয় পেয়েছি। এমন অদ্ভুত ঘটনা কখনো দেখিনি। হৃৎপিণ্ড কেন বের করে নিল বলতো? আমি কি ডাক্তার নাকি পুলিশ বলতো? আমি এত রহস্য বুঝি না। আচ্ছা বাদ দাও। আচ্ছা, শুভ্র, এভাবে আর কত দিন থাকবো? আমার তো একা আর ভালো লাগে না। এই লুকিয়ে চুরিয়ে দেখা করা। এই একটা মাস সময় দাও। এর মধ্যেই সব ব্যবস্থা করব। প্লিজ। আর সময় নিও না। সত্য কখনো গোপন থাকে না। বিকেল পেরিয়ে যাচ্ছে। আর একটু পরেই সন্ধ্যা, তারপরেই রাত। সিনথিয়া বিষণ্ণ মনে চুপটি করে গুটিসুটি মেরে বসে আছে। এক বদ্ধ কুঠুরিতে তার দম বন্ধ হয়ে আসে। মনে হয় এই বন্দি খাঁচা থেকে কবে পাখির মতো উড়াল দিতে পারবে। কবে মুক্ত আকাশ দেখতে পারবে। তার জীবনে কি এমন দিন কখনো আসবে? নাকি আধারের অতল গহীনে ডুবে যাবে তার জীবনের প্রদীপশিখা? চোখের জল উথলে পড়ে সিনথিয়ার। আর কত চোখের জল ফেলবে সে? হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদে সে। গার্ডের ওপাশ থেকে মহিলার কণ্ঠ ভেসে আসে। তারপর একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বলে, মিস সিনথিয়া, আপনার পার্সেল। সিনথিয়া সাদা রঙের প্যাকেটটি খুলল। কটনের মধ্যে পিওর নীল রঙের লং কুর্তি। সাথে একটি ল্যাডিস ব্যান্ড। পায়ের কাছটায় দুটো জিপার। চোখ মুখ কুঁচকে এলো সিনথিয়ার। মনের সাথে কথা চলছে তার, কে দিল? অপর পক্ষ যেন উত্তর দিল, আমরাও তাই ভাবছি, কে দিল।
অবাক হওয়া চোখ দুটো উচ্চ সীমায় পৌঁছে গেল যখন আরেকটি প্যাকেট থেকে বের হলো সাদা রঙের স্লিপার। কে দিল এসব? সিমলাপুরের মতো আরও কিছু জায়গায় আরও 4টি লাশ উদ্ধার। গল্প প্রায় একই। সবগুলো লাশের হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে এবং লাশের গালে আলাদা আলাদা চিত্র আঁকা। এবারে চিত্রগুলি ভিন্ন কথা বলে। কিছু চিত্রগুলোতে অক্ষর লেখা আছে, যেগুলো সাজালে শব্দ গঠন হচ্ছে। শব্দগুলো যেন একই জিনিস ইঙ্গিত দিচ্ছে। ওইদিকে প্রত্যেক পরিবারের ভাষ্যমতে কিলার প্রথমে 17-18 বয়সী মেয়েদের কিডন্যাপ করেন। এরপর মুক্তিপণ দাবি করেন এবং ব্ল্যাকমেইল করেন, যদি মুক্তিপণ যথাস্থানে না পৌঁছায় তাহলে মেয়েদের সাথে রেপ করা হবে এবং সেই ভিডিও অনলাইনে ছাড়া হবে। ভুল করেও পুলিশকে জানানো হলে তাদের মেয়েকে চিরতরে হারাবেন। ঠিক এই কারণে অনেকেই দিয়েছেন মুক্তিপণ। এতপরও তারা তাদের সন্তান জীবিত অবস্থায় ফেরত পাননি। তাদের প্রত্যেকের কাছে ফোন কলগুলো করা হয়েছে স্পাম নম্বর থেকে। দেশ জুড়ে উত্তাল এই খবরে। ভয়ে বাচ্চাদের ঘরের বাইরে পাঠাচ্ছেন না অভিভাবক। আতঙ্কে আতঙ্কে কাঁপছে শহর থেকে গ্রাম। স্কুল কলেজে টিচার আসলেও আসছে না শিক্ষার্থীরা। সব মিলিয়ে প্রেশার এসে পড়ছে পুলিশদের উপর। গোধূলি বেলায় সিনথিয়ার চোখ পুড়ছে। রাতে ঘুমিয়েও পরিপূর্ণ ঘুম হলো না। পরপর কয়েক রাত ঘুম না হওয়ায় চোখ ফুলে গেছে। সিনথিয়া বসে বসে ঝিমাচ্ছে। এর মধ্যে গার্ডদের ওপাশ থেকে কারো গমগমে গলা ভেসে এলো। সিনথিয়া চোখ তুলে তাকায়, গার্ডদের ওপারে মহিলা পুলিশ দাঁড়িয়ে বলছেন, মিস সিনথিয়া, স্যার 10 মিনিটের মধ্যে আপনাকে নিতে আসবেন। বাইরে যাওয়ার জন্যে আপনি রেডি তো? গল্প রংভুল, কলমে তন্নি তনু। সূচনা পর্ব।